আমরা প্রথমে জানবো এসপিএসএস ব্যাপারটা কি, এটা কেন আসলো, কেন আমরা ব্যবহার করি। সো এটা অ্যাকচুয়ালি অনেক পুরাতন একটা সফটওয়্যার। 1968 সালে এটা প্রথম রিলিজ দেওয়া হয়, বাট পরবর্তীতে 2009 সালে আইবিএম এই কোম্পানিটা হচ্ছে এসপিএসএস কে নিয়ে নেয়, কিনে নেয়। তো এর নাম অ্যাকচুয়ালি আগে ছিল স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস। আইবিএম একর করার পরে এটার নাম চেঞ্জ করে স্ট্যাটিস্টিক্যাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সলিউশনস। বাট ওই যে অদ্যাক্ষর গুলো সব সেম, এসপিএসএস। সো এখনো মানুষজন স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস নামেই চিনে। মেন কথা হচ্ছে এসপিএসএস। যারা ইনস্টল করে নিয়েছেন তারা তো ভালো, আর যারা ইনস্টল করেন নাই নিচে হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখছি। এটা জাস্ট সার্চ দিলে হচ্ছে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে ইনস্টলেশন প্রসেসের ভিতরে আছে, সেখান থেকে হচ্ছে ডাউনলোড ইনস্টল করে নেবেন। সো মানে এসপিএসএসটা আসলে কেন দরকার, কেন ইউজ করে মানুষজন। সো আমরা যেহেতু এতদিন ধরে আর শিখছি, সো আর এর মধ্যে আমাদেরকে টোটালি সবকিছু কোডিং করে করে করা লাগছে। বাট এসপিএসএস এর ব্যাপারটা হচ্ছে এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড। সো আপনার কোডিং জানা লাগবে এমন কোনো কথা নাই, আপনি পুরো কাজটাই জাস্ট ক্লিক করে করে করতে পারবেন। দেন আপনার আসলে কোনো ম্যাথমেটিক্যাল ডিটেলসও জানা প্রয়োজন নাই। যেমন যারা আসলে অ্যানালাইসিস গুলো এক্সেলে করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছুর ফর্মুলা নিজেদেরকে জানা প্রয়োজন হয়, বাট এসপিএসএস ব্যাপারটা সেরকম না, আপনার কোনো ধরনের ফর্মুলা নিজেকে লিখতে হবে না, সবকিছু হচ্ছে অলরেডি অ্যাভেলেবেল। আর এটা শেখা বেশ সহজ। যারা অলরেডি এক্সেল জানেন তাদের জন্য খুবই সহজ, আর যারা আর জানেন তার জন্য তো কথাই নাই। এটা জাস্ট মানে খুবই ইজি একটা জিনিস। আর এটা মেইনলি হচ্ছে আহ, আরেকটা কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এডিটিং এর জন্য। তো এটার হচ্ছে আহ, যখন ডেটাটা ধরেন বিভিন্ন সার্ভে হয়, ম্যাক্সিমাম কেসে ডেটা আসে থেকে বিভিন্ন সার্ভে থেকে। যদি আমি ইন জেনারেল সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তো সেই ডেটাগুলোকে যদি একটা সুন্দরভাবে হ্যান্ডেল করে রাখা না হয় কোন একটা ডেটাবেজে বা ধরেন ফাইলে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে সেটা নিয়ে কাজ করা অনেক কঠিন হয়ে যাবে, কারণ বোঝা যাবে না যে কোনো একটা কলামের মিনিং কি, বা সেই কলামের কোনো একটা ভ্যালু আসলে কি মিন করছে। সো এই বিষয়গুলোর জন্য আসলে এসপিএসএসটা বেশ ভালো কম্পারেটিভ টু এক্সেল। কারণ এক্সেলেও যে কাজগুলো করা পসিবল এসপিএসএস পসিবল, বাট এসপিএসএসটা মোর পাওয়ারফুল কম্পেয়ার টু এক্সেল, বিকজ এখানে আপনি এক্সট্রা বেশ কিছু ইনফরমেশন রাখতে পারবেন যেগুলো আসলে এক্সেলে রাখাটা বেশ টাফ বা ঝামেলার। আর হচ্ছে এখানে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল মেথডের মানে কমপ্লেক্স স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাভেলেবেল আছে যেগুলো আবার এক্সেলে নাই। আর তো অবশ্যই আছে, বাট আমরা আসলে ওখান থেকে সরে আসি, আমরা এক্সেলের সাথে স্পেসিস কম্পারিজন থাকি এখন। তো বানানটা ভুল লেখা হয়েছে। আচ্ছা। সো আজকের ক্লাসের মানে আজকে তো সবকিছু দেখা হয়তো পসিবল হবে না, বাট আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে এসপিএসএস এর ডাটা কিভাবে ইম্পোর্ট করতে হয় বা এন্ট্রি দিতে হয়, দেন সেই ডাটাটাকে কিভাবে অ্যানালাইসিসের জন্য প্রিপেয়ার করতে হয়। তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে ডেটা ইম্পোর্ট করা এবং সেটাকে প্রিপেয়ার ফর অ্যানালাইসিসে এই পার্টটাতে সময় বেশি চলে যায়। তো এই পার্টটা কিভাবে আরো ইজি করা যায় সেই বিষয়গুলো আমরা দেখবো। তারপর হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড কিভাবে ইউজ করা যায় সেটা দেখবো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিপ্রোডিউসিবল অ্যানালাইসিস। মানে হচ্ছে যে আমি যে অ্যানালাইসিসটা করলাম এই সেম অ্যানালাইসিসটা আমি 1 বছর পরে হোক বা 1 সপ্তাহ পরে হোক বা অন্য কেউ হোক, সেম অ্যানালাইসিসটা যদি করতে চায় সেটা কিভাবে করা পসিবল সেই বিষয়টাও দেখাবো। আর ফাইনালি হচ্ছে রিপোর্টিং। সো এসপিএসএসটা খুবই পাওয়ারফুল ফর রিপোর্টিং, কারণ এখান থেকে টেবিল ধরেন কোন একটা অ্যানালাইসিস করলেন আপনি, হতে পারে কোনো ফ্রিকোয়েন্সি টেবিল, হতে পারে রিগ্রেশন অ্যানালাইসিসের মডেলের আউটপুট, এই বিষয়গুলো খুবই ইজিলি কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে কপি পেস্ট করা যায়। সো এখানে রিপোর্টিংটাও বেশ সহজ। সো এই বিষয়গুলো আমরা দেখবো। সো আমরা এখন এসপিএসএসটা একটু ওপেন করি, হ্যাঁ। তো যারা ইনস্টল করছেন তারা হচ্ছে আমার সাথে সাথে কাজটা করতে পারেন, আর এমনিতে যারা করেন নাই তারা জাস্ট দেখে যান, পরবর্তীতে হচ্ছে ফলো করলেই হবে। তো আমি হচ্ছে অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে, সো আমি এটা ওপেন করি। সো আপনাদের কম্পিউটারে দেখবেন যে আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25 নামে একটা ফাইল আছে। সো ওইটা ওপেন করলেই হবে। এখন কথা হচ্ছে যে এটা ওপেন হতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। সো বেসড অন কম্পিউটার স্পিড এটা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, ইভেন তা 30 সেকেন্ড নিতে পারে। সো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।
আলটিমেটলি এটা ওপেন হবে। আর এখানে যদি আপনার ঠিকঠাক ভাবে এটা ইনস্টল করেন, সেক্ষেত্রে হয়তো এখানে ট্রায়ালের লিমিটটা বেশ হাই দেখাবে। So, এরকমই কিছু একটা দেখানোর কথা। তো তার মানে হচ্ছে এতদিন পর্যন্ত আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। সো আসলে এর বেশি প্রয়োজন হবেও না। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে একটা ওয়েলকাম স্ক্রিন। তো এখান থেকে আপনি বেশ কিছু জিনিস পাবেন। প্রথমত হচ্ছে যে আপনি কোনো নিউ ডাটা সেট তৈরি করতে চান কিনা। সো এখান থেকে নিউ ডাটা সেট ক্লিক করলে একটা ডাটা সেট ওপেন করার উইন্ডো ওপেন হবে। অ্যাকচুয়ালি সেটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি ওপেন হয়ে আছে। সো নিচে যেটা দেখা যাচ্ছে সেটাই ওই উইন্ডোটা। আর তারপর হচ্ছে আপনি যদি কোনো ফাইল ওপেন করতে চান, ধরেন কোনো এক্সেল ফাইল থেকে বা এসপিএসএস ফাইল, মানে এসপিএসএস এর একটা নিজস্ব ডেটা ডেটার ফাইল ফরম্যাট আছে, সেটাও যদি ওপেন করতে চান সেটাও পসিবল। আর এসপিএসএস এর সাথে কিছু স্যাম্পল ফাইল অলরেডি অ্যাভেলেবেল থাকে, সেগুলোকে আপনারা হচ্ছে এই স্যাম্পল ফাইলসে গেলে পাবেন। তো এখানে হচ্ছে ধরেন আপনি যেমনটা আমরা আরে দেখছিলাম যে কিছু বিল্ট ইন ডেটা সেট ছিল, তো অনেকটা ওইরকমই এসপিএসএস এও কিছু বিল্ট ইন ডেটা সেট আছে, সেগুলো হচ্ছে আপনার এই স্যাম্পল ফাইলসে গেলে পাবেন। সো এখানে অনেকগুলো আছে, চাইলে হচ্ছে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। তো আমি আপাতত কোনো কিছুই ওপেন করলাম না, আমি জাস্ট এখানে ক্লোজ দিয়ে দিচ্ছি যাতে করে এই মানে ডায়ালগ বক্সটা ক্লোজ হয়ে যায়। সো ক্লোজ করে দিলাম। সো প্রথমে আমার আমার সামনে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডেটা এডিটর। সো ডেটা এডিটরের অ্যাকচুয়ালি দুইটা ভিউ আছে, একটা হচ্ছে ডেটা ভিউ আর একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। সো এখানে হচ্ছে অনেকটা এক্সেলের শিটের মতো, যে লাইক শিট ওয়ান, শিট টু। সো এখানে ওরকম কিছু না, আপনি চাইলে এখানে নতুন কোনো শিট ওপেন করতে পারবেন না। আপনার কাছে অলওয়েজ এই দুইটা ভিউই অ্যাভেলেবেল থাকবে ডেটা এডিটরের মধ্যে। তো আমি যদি এটা একটু একটু ইয়ে করি, ছোট করি, তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে দুইটা জিনিস আমার কাছে অ্যাভেলেবল আছে, একটা ডেটা ভিউ আর একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। সো দুইটা অনেকটা সিমিলার। স্প্রেডশিট ওপেন হয়ে আছে, এটা হচ্ছে ডেটা ভিউর স্প্রেডশিটটা, এটা হচ্ছে ভেরিয়েবল ভিউর স্প্রেডশিট। এবং দুইটার মাঝে কিছু ডিফারেন্স আছে। একটা হচ্ছে দেখবেন ডেটা ভিউটা অনেকটা এক্সেলের মতো, বাট এখানে হচ্ছে এ বি সি ডি এরকম কিছু লেখা নাই, বাট এই পাশে ওয়ান টু থ্রি ফোর এরকম লেখা আছে। তো এখানে সবগুলো কলামে লেখা আছে হচ্ছে ভ্যার। তো তার মানে হচ্ছে এখানে ভেরিয়েবলের নামটা থাকবে, বা আমি যদি কোনো একটা ডেটা সেট এখানে লোড দেই, সেই ডেটা সেটের কলামের নামটা এখানে থাকবে। আর এই ভেরিয়েবল ভিউতে গেলে অ্যাকচুয়ালি এখানে সেই ভেরিয়েবলের ডেসক্রিপশনটা থাকবে, যে সেটা অ্যাকচুয়ালি সেটার নাম কি, সেটা কি টাইপের ডেটা, সেটার ডেসিমাল প্লেস কত পর্যন্ত এখানে শো করবে, এবং সেটার লেভেলটা কি। এই ধরনের ইনফরমেশন গুলো এখানে প্রত্যেকটা রোতে থাকবে। সো আমি যদি আহ, একটু দেখাই কয়েকটা এন্ট্রি দিয়ে এক্সাম্পল হিসেবে। তো এখানে এন্ট্রিতে দেওয়া একদম এক্সেলের মতোই ইজিলি। ধরেন আপনি এখানে লিখতেছেন একটা নাম্বার 10, লিখে এন্টার দিয়ে দিলেন, সাথে সাথে হচ্ছে আপনি দেখবেন যে এখানে আহ, একটা নাম চলে আসছে অটোমেটিক, var 00001। সো এরকম একটা নাম অটোমেটিকলি আমাকে দিয়ে দিছে। এভাবে চাইলে আমি আরো কয়েকটা নাম্বার দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। সো আমার কাছে এখন তিনটা নাম্বার আছে এই একটা ভেরিয়েবলে। এবং আমি যদি ভেরিয়েবল ভিউতে যাই, তাহলে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে পাবো। সো আমি একটা ভেরিয়েবল যেটা ইনপুট দিলাম সেটাকে এখানে দেখা যাচ্ছে, এবং এটার নামটা এখানে যা যেটা এখানে অলরেডি মানে অটোমেটিক্যালি জেনারেট হয়েছে সেটাই অ্যাকচুয়ালি ভেরিয়েবল ভিউতে দেখা যাচ্ছে। সো এটার নাম আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো ধরলাম আমি এটার নাম দিচ্ছি সাম, সরি, কলাম, না একটা মিনিংফুল নাম দিই, লেটস সে এইচ। সো এরকম একটা মিনিংফুল নাম দিলাম। ডেটা ভিউতে যদি আসি তাহলে দেখবো যে এই নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভেরিয়েবল ভিউতে যাই আরেকবার। এখানে ডেসিমালস বলে যে কলামটা আছে, এই কলামটাতে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো যে এখানে কত ডেসিমাল পর্যন্ত শো করবে। So, আমি যদি এখানে ভেরিয়েবল ভিউ থেকে এটা চেঞ্জ করে দেই, 0 করে দেই, ডেটা ভিউতে গিয়ে দেখবো যে সেই ডেসিমালস গুলো এখন আর নাই। আরেকটা জিনিস যদি খেয়াল করি সেটা হচ্ছে লেভেল। সো লেভেলটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এই যে ভেরিয়েবলটা আমি এখানে লিখলাম এইজ, সো এইটার নাম অ্যাকচুয়ালি শুধু এইজ না হয়ে অন্য কিছু হইতে পারে, একটা বড় কোনো নাম হইতে পারে। সো এই ভেরিয়েবলের নামটার রুল হচ্ছে যে এখানে কোনো ধরনের স্পেস থাকা যাবে না। সো ধরেন অ্যাকচুয়ালি আপনার এটার নাম হচ্ছে রেসপন্ডেন্টস এইজ। এই যে একটা বড় জিনিস ছিল, সেই জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি লেবেলে লিখতে পারি। সো এই ভেরিয়েবলটার অনেকটা বলা যায় যে ভেরিয়েবলটার ডেসক্রিপশন আমি অ্যাকচুয়ালি লেবেলে লিখে রাখতেছি।
সো এইটা কিন্তু আবার এখানে দেখাবে না, ডেটা ভিউতে আবার এই ইনফরমেশনটা থাকবে না, এই ইনফরমেশনটা থাকবে শুধুমাত্র ভেরিয়েবল ভিউতে। সো এটা অ্যাকচুয়ালি তখন হেল্পফুল হয় যখন ধরেন আপনি অনেক বড় একটা কোনো কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটা ছোট ভেরিয়েবল নাম দিয়ে আপনি এন্ট্রি দিলেন। তো প্রত্যেকবারই তো আপনি ডেটা ভিউতে এখানে বিশাল বড় কোনো কোয়েশ্চেন রাখতে পারেন না। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি এটাকে একটা ছোট কোড নেম মতো দিয়ে দিলেন, যে হয়তো এটার নাম দিলেন হচ্ছে Q1 কোয়েশ্চেন 1। সো কোয়েশ্চেন 1টা ছিল হচ্ছে রেসপন্ডেন্টস এইজ। এইভাবে হয়তো আপনি ভেরিয়েবল গুলো নেমিং করলেন এবং সেটার ডেসক্রিপশনটা এখানে লেভেলে দিয়ে রাখলেন। এইভাবে হচ্ছে এসপিএসটা আমাদের ডেটা ম্যানেজমেন্টে বেশ হেল্প করতে পারে। এবার আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ডেটা ভিউতে যাই আরেকবার। এখানে আমি নতুন কোন একটা ইনফরমেশন লিখবো। সো ধরেন আমি এটা লিখতে চাচ্ছি সে কার ইনফরমেশন, সে মেল নাকি ফিমেল এরকম কিছু। ধরেন আমি লিখলাম মেল, এখানে লিখলাম ফিমেল। সো এই যে ফিমেলে লেখার পর আর কিছু লেখা যাচ্ছে না, ঠিক আছে, সো কেটে যাচ্ছে, এরপর আর কিছু লেখা যাচ্ছে না। আমি যদি এখানে আবার লেখা ট্রাই করি আর কিছু লিখতে পারবো না। সো কেন আমি আর কিছু লিখতে পারতেছি না? কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এসপিএসএস এইভাবে ক্যারেক্টার এন্ট্রি দেওয়াটাই ভুল। সো এখানে অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার এন্ট্রি দেওয়াই উচিত না, এখানে এন্ট্রি দেওয়া উচিত নাম্বার। সো আমাকে অ্যাকচুয়ালি মেলের পরিবর্তে লেখা উচিত 1, ফিমেলের পরিবর্তে লেখা উচিত 0 0। অনেকটা এইভাবে হচ্ছে আমাদের এন্ট্রিটা দেওয়া উচিত। এবং এই 1 এবং 0-র মিনিং কি সেটা আমাদেরকে এখন ডিফাইন করে দিতে হবে। সো সেটা ডিফাইন করার জন্য আমাদেরকে যেতে হবে ভেরিয়েবল ভিউতে। সেখান থেকে যেতে হবে হচ্ছে এই যে এটা তো মাত্র আমি তৈরি করলাম, রাইট? সো এটার নামটা দেখাচ্ছে এরকম। সো আমি এটার নাম দিচ্ছি Q2। দেন এখানে ডেটা টাইপ দেখাচ্ছে স্ট্রিং, উইথ দেখাচ্ছে 4। সো অ্যাকচুয়ালি ওই যে ফিমেল লেখার পর আমি যে অ্যাকচুয়ালি পুরোটা ফিমেল লিখতে পারতেছিলাম না, সেটার কারণ ছিল এই উইথ। এটা যদি আমি না বাড়াই সেক্ষেত্রে হচ্ছে সেটা কেটে যাবে, আমার পুরা লেখাটা আমি লিখতে পারবো না। সো ধরলাম আমি 7 দিলে এখন আমি কিন্তু চাইলে এখানে গিয়ে ফিমেল লিখতে পারবো। সো এই হচ্ছে উইথের ব্যাপারটা। বাট অ্যাকচুয়ালি আমি কখনোই এখানে মানে ক্যারেক্টার সরাসরি ভাবে লিখার পক্ষপাতী না, বাট এটা সঠিকও না। অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে এখানে নাম্বার লিখবেন, তারপর সেই নাম্বারটা ডিফাইন করে দিবেন। সো আমি এখানে 1 লিখছি, 0 লিখছি। সো ভেরিয়েবল ভিউতে যাই, এখানে একটা কলাম আছে ভ্যালুস। সো এই ভ্যালুস কলামটাতে আপাতত এই Q2 তো দেখা যাচ্ছে নান। আচ্ছা এখানে আমি লিখে দিই এই লেভেলটা কি, রেসপন্ডেন্টস জেন্ডার্স এরকম কিছু একটা। সো ভ্যালুস আমার লেখা উচিত। এখানে গেলে দেখবেন যে এরকম একটা বাটনের মতো আছে। তো এখানে যদি এইটাতে ক্লিক করেন তখন যে ভ্যালু লেভেলস এর একটা ডায়লগ বক্স ওপেন হবে। সো এখানে ভ্যালুতে দিতে হবে হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলো আপনি ডিফাইন করে আসছেন। সো আমি একটু দেখে আসি আরেকবার। এখানে 1 এবং 0 ছিল। সো 1 মানে আমি চিন্তা করছিলাম যে এরা হচ্ছে মেল, 0 মানে হচ্ছে ফিমেল। সো ভেরিয়েবল ভিউ ভ্যালুস, সো 1। আর এই 1-এর বরাবর লেভেলটা কি হবে? সো লেভেলটা হবে হচ্ছে মেল। সো এটা লেখা হইলো। দেন অ্যাড, অ্যাড দিলে এই ম্যাপিংটা করে ফেলবে। আবার ভ্যালু 0, লেভেল দিচ্ছি ফিমেল। এখন যদি আমি অ্যাড দেই তাহলে এই ম্যাপিংটা করে ফেলবে। So এখনই কিন্তু কাজ শেষ হয়ে নেই, আমাকে হচ্ছে ওকে দিতে হবে, আদারওয়াইজ এটা এন্ট্রি নেবে না। ওকে দিলাম। ওকে দিলে দেখা যাবে যে এখানে এই ইনফরমেশনটা এখানে শো করবে। বা আপনি চাইলে হচ্ছে এখানে আবার ক্লিক করে দেখতে পারেন। এবং আপনি যদি ডেটা ভিউতে যান সেখানে দেখবেন যে এখানে আপাতত মানে এখন পর্যন্ত কিন্তু 1 এবং 0-ই আছে। তো চেঞ্জ হইলো না কেন? তো চেঞ্জটা দেখার জন্য আপনাদেরকে হচ্ছে এই যে এইখানে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে ভ্যালু লেবেলস। তো এই বাটনটায় ক্লিক করলেই হচ্ছে এই মেল ফিমেল এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা হচ্ছে এই ডিটেলসটা দেখতে পারবেন। সো এটার প্রয়োজনীয়তা কি? এটার প্রয়োজনীয়তাটা অ্যাকচুয়ালি আমি অ্যানালাইসিস এর পার্টে গিয়ে দেখাবো যখন অ্যানালাইসিস করব। আপাতত আমরা ইন্টারফেসটা নিয়ে একটু পরিচিত হই। সো ভেরিয়েবল ভিউটা তো গেল, এবং এখানে লাস্টের দিকে গেলে আপনারা আরো কিছু জিনিস পাবেন। তো সবগুলোই সামনে আস্তে আস্তে আসবো। এখন আরেকটা ভিউ আছে আমাদের হাতে। So, এটা হচ্ছে ডেটা এডিটর। ডেটা এডিটরের নিচে দেখেন আরেকটা জিনিস ওপেন হয়ে আছে কিন্তু যেটা আমরা তখন দেখি নাই। সো সেটা হচ্ছে আউটপুট ভিউয়ার। সো আমি যদি স্লাইডটাতে আরেকবার চাই, তো সেখানে গেলে দেখবেন যে এই যে এটা 2 নম্বরে তুলে দেই।
সো এটা হচ্ছে আউটপুট ভিউয়ার। সো আমরা অলরেডি দুইটা ভিউয়ার দেখে ফেলছি, আই মিন এডিটর ভিউয়ারের দুইটা পার্ট দেখে ফেলছি, ডেটা ভিউ আর একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। এখন আমরা আউটপুট ভিউয়ার ব্যাপারটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো আউটপুট ভিউয়ার অ্যাকচুয়ালি আমরা যত ধরনের অ্যানালাইসিস করব, ধরলাম একটা ফ্রিকোয়েন্সি টেবিল জেনারেট করলাম কিংবা কোনো একটা রিগ্রেশন মডেল ফিট করলাম বা টেস্ট করলাম, যত ধরনের অ্যানালাইসিস আছে সবকিছু অ্যাকচুয়ালি এই আউটপুট ভিউয়ারে আসবে। সো আমি যদি আমার ডেটা ভিউতে যাই এবং এখানে আরো কিছু র্যান্ডমলি ডেটা দিয়ে দিই, ধরলাম 30, 12 এরকম কিছু ডেটা আমি দিয়ে দিলাম, এবং এখানেও কিছু এন্ট্রি দিয়ে দিই, ফিমেল, মেল, এরকম কিছু জাস্ট। আচ্ছা, আমি 1 2 লিখে দিই, 1, সরি 2 তো না, 0 0 1 এরকম কিছু লিখে দিলাম। তো আমার কাছে এখন এই জিনিসগুলো আছে। তো এসপিএস একটা শর্টকাট হচ্ছে, মানে এরকম ফ্রিকোয়েন্সি টেবিল জেনারেশনের একটা শর্টকাট হচ্ছে যে আমি ধরেন Q2 এর ফ্রিকোয়েন্সি জানতে চাচ্ছি যে মেল কতজন, ফিমেল কতজন, এরকম কিছু। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই কলামটা সিলেক্ট করে উপরে দেখবেন এখানে এই যে একটা বাটন আছে, মিউ বাটন, রান ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই হোভার করলে লেখাটা আসে। সো এই মিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আউটপুটে একটা টেবিল জেনারেট হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করি। সো ক্লিক করলে দেখবেন যে এখানে একটা টেবিল জেনারেট হয়ে গেছে। সো প্রথম টেবিলটা হচ্ছে জাস্ট মানে রেসপন্ডার, মানে ভেরিয়েবলটার স্ট্যাটিস্টিক্স, যে এখানে অ্যাকচুয়ালি কতগুলো ভ্যালিড ইনপুট আছে আর কতগুলো মিসিং আছে। So আমাদের এখানে যেহেতু কোনো মিসিং ছিল না, সবকিছুই কমপ্লিট ছিল, সেই জন্য অ্যাকচুয়ালি এখানে মিসিং এর পার্টটায় 0 দেখাচ্ছে। এটা একটু জুম করা উচিত। জুম করতে গেলে আবার ওই এডিট এডিট করা লাগে। সবকিছুই দেখবো আস্তে আস্তে। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে রেসপন্ডেন্টস জেন্ডার, এই যে বড় করে লেখাটা আসছে। তো এই লেখাটা কেন আসলো? এই লেখাটা আসলো হচ্ছে এই যে ভেরিয়েবল ভিউতে যে আমি যে লিখে দিয়েছিলাম, সেই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে। ওকে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যে অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাকচুয়ালি কোড নেমটাও জানার প্রয়োজন হয় শুধু লেভেলের পাশাপাশি। ধরেন আপনার হচ্ছে বিশাল বড় সার্ভে হয়েছে, অনেক ভেরিয়েবল আছে, সবগুলোর ক্ষেত্রে তো এরকম ভাবে খোঁজা পসিবল না যে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কোনটা ছিল। সেক্ষেত্রে কোড নেমটা জানা থাকলেও বেশ উপকার হয়। তো সেইরকম সেটা হচ্ছে, সেটার জন্য আমাদেরকে এই আউটপুটের টেবিলটার সেটিংসে গিয়ে কিছু চেঞ্জ করতে হবে। সো বাই ডিফল্ট আমাদের এরকম থাকে, বাট এইটা যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এডিটে, সেখান থেকে অপশনস, সেখান থেকে হচ্ছে পিভট টেবিলস, দেন হচ্ছে, আচ্ছা পিভট টেবিলসে হচ্ছে আপনারা হচ্ছে টেবিলটার ডিজাইন চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে সিস্টেম ডিফল্ট। ক্লাসিক ডিফল্ট হচ্ছে যে এই শ্যাডো গুলো থাকবে না, সেখানে দেখেন একটা শ্যাডো মতো আছে, শ্যাডো গুলো থাকবে না। তারপর এখানে আরো বেশ কিছু টেবিলের টাইপ দেওয়া আছে, সো আপনারা চাইলে সেগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। সো আমি হচ্ছে সিস্টেম ডিফল্টটাই রাখি। আর আউটপুটে গেলে, আচ্ছা যেটা বলতেছিলাম, আমাদের ধরেন লেভেলের পাশাপাশি ভেরিয়েবলের নামটাও দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আউটপুটে যাবেন, সেখান থেকে পিভট টেবিল লেবেলিং, পিভট টেবিল লেবেলিং এ দেখবেন ভেরিয়েবলস ইন লেভেলস শোন অ্যাজ, আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালুস ইন লেভেলস শোন অ্যাজ। সো ভেরিয়েবল ভ্যালুস ইন লেভেলস শোন অ্যাজ লেভেলস তে আছে এখানে বাই ডিফল্ট। এটার মানে হচ্ছে এই যে ফিমেল এবং মেল, সো এখানে ফিমেল এবং মেল থাকবে নাকি 0 and 1 থাকবে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি এইটার মাধ্যমে সেট করা হচ্ছে। So আমি যদি এইখানে লেভেলস এর পরিবর্তে ভ্যালুস দিতাম, সেক্ষেত্রে আমি এখানে দেখতাম 0 and 1। সিমিলারলি আমি যদি ভেরিয়েবলস ইন লেভেলস শোন এস এইখানে চেঞ্জ করে লেভেলস এর পরিবর্তে নেমস দিতাম, সেক্ষেত্রে দেখা যেত যে এখানে শুধুমাত্র ওই ছোট করে নামটা দেখাচ্ছে। সো আমি এখানে ধরলাম ভ্যালুস এন্ড লেভেলস এটা দিলাম, আর এখানেও নেমস এন্ড লেভেলস এটা দিলাম, এবং অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে। এবং খেয়াল করেন এইগুলোতে যখনই আমি ধরেন একটা টেবিল জেনারেট করলাম কিংবা সেটিংস চেঞ্জ করলাম, তখন দেখেন উপরে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিস, ভেরিয়েবলস, Q2, অর্ডার অ্যানালাইসিস, এরকম একটা কিছু দেখা যাচ্ছে। এখন যখন সেটিংসটা চেঞ্জ করলাম, সেখানেও এরকম কিছু একটা দেখা যাচ্ছে। সো এইগুলা হচ্ছে এসপিএসএস এর স্ক্রিপ্ট, বা আমরা চিন্তা করতে পারি যে এসপিএসএস এর কোড। সো কোডিং যে একদম নাই তা না, এখানেও কোডিং অ্যাভেলেবেল আছে, কোডিং মানে কোড গুলোই রান হচ্ছে
বাট সুবিধাটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কোডটা নিজে গিয়ে লেখা লাগতেছে না, আমি এরকম অপশনে গিয়ে গিয়ে বিভিন্ন ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ ইত্যাদি করে করে এই কাজগুলো করতে পারতেছি। আচ্ছা, সো এই টেবিলটা এখন আরেকবার রান দিই আমি। ডেটা ভিউ থেকে এই কিউ2টা এটা দিলাম। সো দেখেন এখন আমার কাছে কিউ2 আসছে, রেসপন্ডেন্ট জেন্ডার আসছে। এখানে আমি অ্যাকচুয়ালি ভেরিয়েবলের এই নামটা পেলাম, নেম। এবং একই সাথে এখানে ফিমেল, মেল, 0 1 এই লেভেলগুলো এখানে দেখা যাচ্ছে। সেগুলো কোত্থেকে আসলো? আমি যে এখানে এডিটে গিয়ে অপশনসে গিয়ে এই যে এখানে চেঞ্জ করে দিয়েছিলাম, এই কারণেই অ্যাকচুয়ালি আমি ইনফরমেশনগুলো পাচ্ছি। সো এখানে আমি একটু এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি টেবিলটার মধ্যে। সো আর আউটপুট থেকে ধরেন আমি এটাকে কোনো একটা রিপোর্টে নিতে চাচ্ছি কিংবা কপি পেস্ট করে ওয়ার্ড নিতে চাচ্ছি, তো সেটাও খুব ইজি। আমি জাস্ট রাইট বাটন ক্লিক করব, এখানে দেখবেন এক্সপোর্ট একটা অপশন আছে, অথবা কপি অ্যাজ একটা অপশন আছে, যে কোনো ভাবে আপনি কপি করতে পারেন। অনেকে আছে যে জাস্ট স্ক্রিনশট নেয়, উইন্ডোজ শিফট এস দেন স্ক্রিনশট। সো যে কোনো কিছুই করতে পারেন, সবকিছু স্বাধীনতা আছে আপনার। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করুন, ধরেন এই স্লাইডটাতে আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিলে আমার কাছে এরকম একটা টেবিল চলে আসলো। সো এটা অ্যাকচুয়ালি এক্সেল টেবিল হিসাবে আসে নাই। সো এটা আমার জন্য প্রবলেমেটিক, এটা নিয়ে তো আমি এডিট করতে পারবো না ইজিলি। সো কপি, কপি এস, এক্সেল ওয়ার্কশিট পিএফ এ পেস্ট, কি হিসেবে আসছে? Oops, কিভাবে সবকিছু এভাবে পেস্ট হচ্ছে কেন? না, এক্সপোর্ট করাটাই বেটার। ধরলাম যে এই সিলেক্টেড টেবিলটাকে এক্সপোর্ট করবো একটা ওয়ার্ড ফাইলে, তো সেক্ষেত্রে আমি ওয়ার্ড দিয়ে দিলাম। ডিফল্ট হচ্ছে ওয়ার্ডেই থাকে যা মনে হয়। রাইট। আর এখান থেকে আর কিছু চেঞ্জ করা দরকার নাই, যা যেটা যেভাবে আছে দেন হচ্ছে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে হচ্ছে খেয়াল করে নেই কোথায় সেভ হচ্ছে। ডক ফাইলটা হচ্ছে আমার ইউজার ডিরেক্টরিতে সামহার সেভ সেভ হচ্ছে। তো আমি চেঞ্জ করে আমার প্রয়োজন মতো যেখানে দরকার সেখানে সেভ দিতে পারি। তো সেইখানেই হচ্ছে ফাইলটা সেভ হবে। তো কি নামে সেভ হবে, ধরলাম দিচ্ছি টেবিল 01, এই নামে সেভ হবে, সেভ দেন ওকে। তো এটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি এখন দেখি টেবিল 1 ডট টক নামে একটা ফাইল আমার এখানে রেডি আছে, এবং এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে গেল। সো এক্স্যাক্টলি সেম টেবিলটা আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। ধরেন আমি যদি মাল্টিপল টেবিল এভাবে ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আউটপুট থেকে ধরলাম এইটা এবং এইটা, সো দুইটা সিলেক্টেড। সো দুইটা সিলেক্টেড অবস্থায় এক্সপোর্ট। সো সেম ভাবে হচ্ছে এক্সপোর্ট করা পসিবল। সেটা মিনিমাইজ করে দেই। So, এইখান থেকে হচ্ছে আপনারা চাইলে টেবিলটাকে নিজেদের মতো করে ফরম্যাটিং করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। সো এটা একটু ইজি। সো অনেক কিছু যদি আমার মানে অনেক টেবিলের ধরনের সিম্পল টেবিল নিয়ে কাজ করতে হয়, তো আমার তো আসলে ধরেন এক্সেল কিংবা আর এ যাওয়ার প্রয়োজন নাই। তো সেই সময় সেই ধরনের কেসে হচ্ছে আপনারা এসপিএসএস দিয়ে কাজটা ইজিলি করে ফেলতে পারেন। এবং এখান থেকেই কিন্তু বিষয়গুলোকে এডিট করা পসিবল। যেমন ধরেন আপনার অ্যাকচুয়ালি শুধু ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্ট প্রয়োজন। এখানে ভ্যালিড পার্সেন্ট এবং কিউমুলেটিভ পার্সেন্ট বলে দুইটা আলাদা কলাম ক্রিয়েট হয়েছে, তো সেগুলো ধরেন আপনার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি এটাকে ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করতে পারেন এডিট করার জন্য। সেইখানে হচ্ছে দেখেন, হোভার করলে এই লেখাটা আসছে। সো এটার হোভার করলাম, করলে হচ্ছে এরকম আসলো। এখান থেকে হচ্ছে আপনি এগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন, হয়ে গেল। সো এটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। So এখন জাস্ট এটাকে ধরে কপি পেস্ট হয়ে গেল। এইভাবে হচ্ছে আপনি আউটপুট উইন্ডোটা নিয়ে কাজ করতে পারেন। সো আমাদের হাতে আরেকটা উইন্ডো আছে, সেটা হচ্ছে সিনটেক্স এডিটর উইন্ডো। সো অলরেডি আপনারা সিনটেক্স দেখে ফেলছেন যে এই যে আমি ফ্রিকোয়েন্সি টেবিলটা জেনারেট করলাম, so এটার একটা সিনটেক্স আমাদের হাতে আছে, যে এই যে ফ্রিকোয়েন্সিস, এই যে এটা হচ্ছে আমাদের সেই সিনটেক্সটা, ফ্রিকোয়েন্সিস ভেরিয়েবলস ইকুয়াল কিউ2 দেন অর্ডার ইকুয়াল টু অ্যানালাইসিস। এই ব্যাপারটা হচ্ছে আমাদের এই টেবিলটা জেনারেট হলো যে সেইটার সিনটেক্স। কিন্তু এটা কিন্তু এখান থেকে রান হবে না। So এটা রান হওয়ার জন্য আমাদেরকে আরেকটা ভিউয়ার প্রয়োজন হবে। তো সেটা হচ্ছে আপনারা পাবেন এই উইন্ডোতে গেলে। উইন্ডোতে ক্লিক করবেন, সেখান থেকে হচ্ছে একটা অপশন পাবেন, গো টু ডেজিগনেটেড সিনট্যাক্স উইন্ডো।
তো এখানে ক্লিক করলে হচ্ছে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। তো সেখান থেকে ধরলাম আমার কাছে যে ডেটা সেটটা ওপেন করা আছে অলরেডি, যে এটা আনটাইটেলড ওয়ান। সো এখানে যে ডেটা সেটটা ছিল সেই ডেটা সেটের উপর আমরা যা অ্যানালাইসিস করতে চাই সেগুলো করার জন্য প্রথমে হচ্ছে অ্যাক্টিভেট করে নিতে হবে এখান থেকে। সো যেহেতু আমার কাছে ডেটা সেট জিরো এই ট্যাবের মধ্যে, সরি এই ভিউয়ারে যেহেতু এই ডাটাটা ওপেন করা আছে, সো এই ডেটা নিয়ে কাজ করতে চাইলে আমাকে হচ্ছে এখানে প্রথমে অ্যাক্টিভেট করে নিতে হবে যে আমি কাকে নিয়ে কাজ করতে চাই। সো সেটা অ্যাক্টিভেট করে নিলাম, দেন এখানে হচ্ছে যা কোড লেখার সব কোড লিখতে হবে। সো ধরলাম আমি সেই কোডটাই, মানে এই স্ক্রিপ্টটাই এখন রান দিব। সেই স্ক্রিপ্টটাকে কপি করলাম, কপি, দেন আমি সিনট্যাক্সটা ওপেন করি, সেখানে গিয়ে পেস্ট। সো এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে তো রান হবে না, রান করার জন্য হচ্ছে এইটাকে আমি সিলেক্ট করব সবটা, করে এই রান বাটন, সেটা হচ্ছে রান সিলেকশন। সো এই সিলেক্ট না করে যদি রান দেই তাহলে হচ্ছে ফুল পেজটাই রান দিবে। আহ হয়তো নেওয়ার কথা, রাইট, আচ্ছা আমি দিয়ে দেখি। রান নিবে না। সো এটা হচ্ছে অবশ্যই আমাদেরকে সবটা সিলেক্ট করে দেন হচ্ছে রান বাটনে ক্লিক করতে হবে, তখন হচ্ছে এইটা রান নিবে। সো ব্যাপারটা ইজি হয়ে গেল আমাদেরকে হচ্ছে বারবার, ধরেন একটা বিশাল অ্যানালাইসিস করে ফেলছি আমি, এখন সেটা কিভাবে করলাম, কোনটা থেকে কোন জায়গায় গেলাম, কি করলাম না করলাম, সেগুলো যদি আমার কাছে রেকর্ডেড না থাকে তাহলে তো সমস্যা। সো সেই রেকর্ডেড, মানে রেকর্ড করে রাখার ওয়েটাই হচ্ছে এই কোডগুলো। সো আমরা মোটামুটি উইন্ডোগুলো দেখে ফেলছি, এখন কোডগুলো বারবার কোত্থেকে আসলো সেইগুলোও দেখবো। সো আমি আপাতত এটা ক্লোজ করে দেই, নো। আমি আউটপুট উইন্ডোটাও ক্লোজ করে দিব, নো। তো আমার কাছে শুধুমাত্র ডেটা এডিটর উইন্ডোটা এখন ওপেন আছে। এখন আমি চাচ্ছি না এই ডেটা নিয়ে কাজ করতে, আমার টার্গেট হচ্ছে আমি একটা নতুন ডেটা সেট ওপেন করব। নতুন বলতে হচ্ছে আমরা যে ডেটা সেটের সাথে অলরেডি পরিচিত, স্টুডেন্ট সার্ভে ডেটা সেট, সেটাকে নিয়ে এখন কাজ করতে চাচ্ছি। সেটার জন্য আমাদেরকে যেতে হবে ফাইলে, দেন ইম্পোর্ট ডেটা, দেন এক্সেল। সেটার পাশাপাশি আমাদের আমাদের হাতে আরো অনেক অপশন আছে এখানে, যে ডেটা সেটের সাথে, ডেটা বেজের সাথে আমি কানেক্ট করতে পারি, সিএসভি থেকেও ডাটা নিতে পারি, সার্চ ডেটা সেট থেকেও ডাটা নিতে পারি, স্ট্যাটা ইত্যাদি অনেক ধরনের ডেটা সেট থেকে আমি ডাটা নিতে পারি। তো আমি নিচ্ছি এক্সেল, এবং সেখান থেকে আমি চলে যাব হচ্ছে এই কোয়েস্টের ফোল্ডারটাতে, সেখানে কোডস, দেন ডেটা। সেখানে আমাদের কাছে তিনটা এক্সেল ফাইল ছিল। তো আমি স্টুডেন্ট সার্ভে ডেটা ডট এক্সএল এস এক্স এইটাকে সিলেক্ট করলাম, করে ওপেন এই বাটনে ক্লিক করার বদলে আমি ক্লিক করব হচ্ছে পেস্ট। সো খেয়াল করেন, ওপেনে ক্লিক করলে আমরা অ্যাকচুয়ালি সরাসরি এরকম একটা ডাটা সেট পেয়ে যাব, কিন্তু পেস্টে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমরা শুধু ডাটা সেট পাবো না, মানে আমরা অ্যাকচুয়ালি সরাসরি ডাটা সেট পাবো না, আমরা পাবো হচ্ছে কোড, যেই কোডটাকে আমরা রান দিতে পারবো। সো আমি পেস্টে ক্লিক করলাম। তো পেজটা ক্লিক করার পর আমাদের কাছে হচ্ছে এরকম একটা ডায়ালগ বক্স আসলো, সেই বক্সের মধ্যে দেখা যাচ্ছে প্রথমে ওয়ার্কশিট, আমি কোত্থেকে এটা রিড করতে চাচ্ছি। সো আমাদের কাছে হয়তো দুইটা, আচ্ছা একটা শিটই ছিল। সো এখানে ডেটা একটা শিটই আছে, যদি মাল্টিপল শিট থাকে সেক্ষেত্রে সবগুলো শিটের নাম দেখাবে, বা আমি যদি কাস্টম কোনো একটা রেঞ্জ থেকে ডাটা নিতে চাই সেটাও এখানে ডিফাইন করে দেওয়া যাবে। সো এখানে যেমন আমার কাছে ডেটা আছে হচ্ছে A1 থেকে 0112 পর্যন্ত। তো আমি যদি এই সেটা না চাই, আমি চাই হচ্ছে A1 থেকে D112 পর্যন্ত, মানে হচ্ছে প্রথম চারটা কলাম, সেটা হচ্ছে আমি এভাবে ডিফাইন করে দিতে পারি, A B C D এই পর্যন্ত। তো এইভাবে হচ্ছে এই কাজটা করা যায়। So আমি আপাতত এটা সরাই দিলাম। তারপরে বেশ কিছু জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে রিমুভ লিডিং স্পেসেস ফ্রম স্ট্রিং ভ্যালুস, রিমুভ ট্রেইলিং স্পেসেস ফ্রম স্ট্রিং ভ্যালুস। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, আমার মতে এটা দিয়ে দেয়া ভালো। কারণ অনেক সময়ই দেখা যায় এক্সেলে যারা ডেটা এন্ট্রি দেয়, তো তখন একটা ভুল হয়ে যায়, সে লাস্টে হয়তো একটা স্পেস থেকে যায়, তো স্পেস থেকে গেলে সেটা কিন্তু অ্যানালাইসিসে একটা ডিফারেন্ট ভ্যালু হিসেবে কাউন্ট হয়। তো স্ট্রিং ভেরিয়েবল গুলো এই জন্য আমি সাজেস্ট করি এই লিডিং স্পেস গুলাকে যেন সরায় দেয়, তাতে হচ্ছে এই ধরনের এরর হওয়ার সম্ভাবনা থাকে না। So এখন আমি আবার হচ্ছে ওকে না দিয়ে পেস্টে ক্লিক করব। সো পেস্ট হয়ে গেল। তো দেখেন আমার কাছে এখন একটা কোড আছে, এবং এটার সাথে সাথে একটা সিনট্যাক্স উইন্ডো অ্যাকচুয়ালি ওপেন হয়েছে, এবং এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি গেট ডেটা একটা কমান্ড,
ডেটাটার ভিতরে কি টাইপের ডেটা, তারপর হচ্ছে লোকেশনটা কোথায়, সে কোত্থেকে এই ডেটাটা রিড করবে, দেন শিটের নাম কি, তারপর হচ্ছে আরো বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো আসলে আমাদের না জানলেও চলে। সো এই যে এই কমান্ডটার কাজ হচ্ছে আমাদের এই এই এক্সেল ডেটাটাকে রিড করবে। তো ধরেন এখন আমি যদি এইটা মানে এটা যদি আমার কাছে সেভ করা না থাকে, সেই ক্ষেত্রে পরের বার যখন আমি আবার এসপ্রেস ওপেন করব, তখন আমাকে আবার এইভাবে ফাইলে গিয়ে দেন ওপেন দিয়ে দেন হচ্ছে সেই সরি ইম্পোর্ট ডেটা দিয়ে এক্সেল গিয়ে ওই লোকেশনে গিয়ে দেন হচ্ছে এসপ্রেসটা এক্সেল ফাইলটা ক্লিক করে দেন কাজটা করতে হবে। সো এই টায়ারসাম কাজটাকে ইজি করার জন্যই অ্যাকচুয়ালি এই ধরনের সিনটেক্স গুলাকে সেভ করে রাখা ভালো। সো আমি এটাকে এখন সেভ করে রাখি একটা জায়গায়। সো সেভ, কোথায় সেভ করব? আজকের ক্লাসেই সেভ করি, ডেস্কটপ, রিকোয়েস্ট কোডস। আচ্ছা, আজকের কোডটা তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের, সো এটার নাম দিই, একটা নতুন নাম দিই, এসপিএসএস কোড। এটার ভিতরে আমি নাম দিচ্ছি স্ক্রিপ্ট V01, একটা ভার্সন দিয়ে দিলাম V01। সেভ। ওখানে হচ্ছে আমার এই স্ক্রিপ্টটা সেভ হয়ে গেল। এখনো দেখেন আমার কাছে কিন্তু সেই ডেটাটা লোড হয়নি। আমি যদি এসপিএসএস এর এখানে হোভার করি, আমি দেখতে পাচ্ছি যে আগের যে ডেটা সেটটা ছিল সেটাই, এবং একটা স্ক্রিপ্টের ফাইল যেটা আমি সেভ করলাম অলরেডি। এটা তখনই আমার কাছে অ্যাভেলেবল হবে যখন আমি এই কমান্ডটা রান দেব। সেই কমান্ডটা আমি সবটা সিলেক্ট করলাম, করে এটা রানে ক্লিক করলাম। তো তখন আমি দেখবো যে আমার কাছে অ্যাকচুয়ালি এই যে নতুন একটা আনটাইটেলড টু দিয়ে একটা নতুন ডেটা ভিউয়ার বা ডেটা এডিটর এটা ওপেন হয়ে গেছে। সো এখান থেকেও আমি সিমিলার ওয়েতে ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ পাবো, এবং ভেরিয়েবল ভিউতে অটোমেটিক্যালি বেশ কিছু ইনফরমেশন এখানে চলে আসছে, সরি এখানে কিছু ইনফরমেশন চলে আসছে। তো এই ইনফরমেশন গুলো হচ্ছে নেইমে দেখবেন যে গ্রেড ইন্টেনশন, এটা আসছে হলো যে গ্রেড ইন্টেনশনটা অ্যাকচুয়ালি একটা স্পেস দেয়া ছিল। সো এইখানে হচ্ছে সেই স্পেসটা নাই, সেজন্য হচ্ছে এটাকে এখানে সরাই নিছে যেন লেভেল আলাদা করে বোঝা যায় যে এটা কিভাবে আসছে। সিমিলারলি সোশ্যাল নেটওয়ার্কিং এও এখানে একটা স্পেস আছে, এই নেইমে গিয়ে অ্যাকচুয়ালি এই স্পেসটা নাই, যাতে করে বোঝা যায় যে এই লেভেলটা কিভাবে আসছে। সো আইডিয়ালি এই সবগুলা ক্ষেত্রে সবগুলো লেভেল হচ্ছে সেট করে নেওয়া ভালো, যে এই লেভেলগুলো আসলে কোত্থেকে আসলো। তো এটা যেহেতু একটা সার্ভের ডেটা ছিল, সো সাজেশন থাকে যে সার্ভে থেকে যেহেতু আসছে, সো লেভেলের মধ্যে অ্যাকচুয়ালি সেই একটা মিনিংফুল নাম দিয়ে রাখা, যেন বোঝা যায় যে এই ভেরিয়েবল গুলোর মিনিং আসলে কি। বাট আজকের জন্য হচ্ছে মানে এই ক্লাসের জন্য আসলে এই ওইটা করে সময়টা নষ্ট না করি, এক্সট্রা বিষয়গুলো দেখি। আচ্ছা, সো পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেটা সেট নেম, ডেটা সেট ওয়ান, উইন্ডো ইকুয়াল টু ফ্রন্ট। এইটার কাজ কি? সো এইটার কাজ হচ্ছে ধরলাম আমি সবকিছু ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, এটা মিনিমাইজ করে দিলাম, তারপর এটা রান দিলাম। সো এটা রান দিলে অ্যাকচুয়ালি এই যে ডেটা সেটটা আমার সামনে চলে আসলো। সো এইটা হচ্ছে পরবর্তীতে রাখা হয়েছে জাস্ট, সরি, জাস্ট এই কারণে যে ডেটা সেটটা লোড হয়ে যেন সাথে সাথে ডেটা সেটটা আমার সামনে চলে আসে। সো এটা আসলে সেটা ছাড়া আর কোনো কাজ নাই। যদি এটা আবার রান দিই, তাহলে হচ্ছে জাস্ট ডেটা সেটটা আমার সামনে ওপেন হয়ে যাবে। সমস্যা হলো আমি তো ডেটাটা একবার লোড দিছি অলরেডি, এটা যেহেতু আমি আবার লোড দিলাম, তো সে করলো কি, আমাকে হচ্ছে এই আনটাইটেলড 3 হয়ে গেল, যেটা অ্যাকচুয়ালি 2 ছিল। সো সমস্যা নাই, আমি আনটাইটেলড 1 যেটা ছিল আমি ক্রিয়েট করছিলাম সেটা ক্লোজ করে দিচ্ছি। সেভ চেঞ্জেস নো, তারপর হচ্ছে এখানে আসি। তো এই ডাটাটাকে আমি প্রথমে সেভ করে নেই, যাতে করে আমাকে আবার এটা ওপেন করা না লাগে। তো আমি সেভে ক্লিক করলাম, দেন কোথায় সেভ করব? এআই কোয়েস্ট ডেটা, ওকে, এখানেই সেভ করি। কি নামে সেভ করব? স্টুডেন্ট সার্ভে ডেটা। সো সেভ করার পরে সেভে ক্লিক না করে আমি ক্লিক করব পেস্টে, যাতে করে এটার কোডটাও আমি দেখতে পারি যে আসলে কি কোডটা এখানে রান হচ্ছে যে কারণে এটা সেভ হবে। সো পেস্টে ক্লিক করলাম, কিছু তো ওপেন হয় নাই। সো অ্যাকচুয়ালি কিছু ওপেন হয় নাই মানে এই না যে কোনো কিছুই হয় নাই অ্যাকচুয়ালি। আমি যদি সিনটেক্সে যাই, সিনটেক্সে গেলে দেখবো যে এই যে একটা
নতুন করে কোড আমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। So এইটা যদি আমি রান দেই, আচ্ছা রান দেওয়ার আগে দেখাই, রান দেওয়ার আগে কোডস ডাটা এই ফোল্ডারে গেলে দেখবো যে আমার কাছে কোনো এসপিএসএস ফাইল নাই ওই নামে। বাট as soon as I click on this, দেখা যাবে যে এই যে চলে আসছে স্টুডেন্ট সার্ভে ডেটা 10টা 11, তো এটা সেভ হয়েছে। সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে কোডগুলো মানে সবগুলো কমান্ড রান দিতে পারি, এবং এতে কোনো ক্ষতি নাই, বরং এতে লাভের পরিমাণটাই বেশি। যা আমাদেরকে হয়তো কোনো একটা কমান্ড আমি কি করছিলাম ভুলে গেছি, কোথায় গিয়ে কি করছিলাম, লেটস সে অ্যানালাইজে গিয়ে, রিগ্রেশনে গিয়ে, এখানে গিয়ে কিছু একটা রান দিছি, কয়েকটা ভেরিয়েবল সিলেক্ট করছি, অনেক কিছু করছি বা সব ভুলে গেছি। সো ওই ওই ধরনের ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা হচ্ছে এইভাবে স্ক্রিপ্টের মধ্যে যে মানে কোডগুলোকে রেখে দিই, যাতে করে আমাকে সেকেন্ডস টাইম এই কাজটা ইজিলি করা যায়। আচ্ছা এবার ডেটাতে আসি, না সরি, এবার একটু স্লাইডে যাই। So, আমরা অ্যাকচুয়ালি এসপেসিস উইন্ডোজ গুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিছি। এবার আমরা যাই কিছু কমন অপারেশনস যেগুলো আমাদেরকে অহরহই করার প্রয়োজন হয় এসপেসিসে অ্যানালাইসিস আগে। সো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে রিকোড। হ্যাঁ, সো রেকর্ডের আগেও কিছু জিনিস আছে, যেমন এখানে ডেটার দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে আসলে ডেটার অবস্থা খুব একটা সুবিধার না। যেমন এই জিপিএ কলামটায় হাজার খানেক নাম্বার আছে। সো এগুলো তো আসলে প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে জিপিএ এই ডেসিমালের পরে 2 ডিজিট। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে হচ্ছে ভেরিয়েবল ভিউতে চলে যাব। ভেরিয়েবল ভিউতে একদম সরাসরি এই ভেরিয়েবলটার ডিটেলসে চলে যাব। অর্থাৎ ধরলাম ডেটা ভিউতে আমি কিছু একটা দেখতে পাচ্ছি, লেটস স্পেন্ডিং এ। সো স্পেন্ডিং এ যদি এই কলামটায় ডাবল ক্লিক করি, মানে লেফট বাটনে ডাবল ক্লিক করি মাউসে, সে হচ্ছে সরাসরি আমাকে এখানে নিয়ে যাবে। সো ভেরিয়েবল ভিউতে এই জায়গাটায় নিয়ে যাবে। আচ্ছা, সো আমার টার্গেট ছিল জিপিএ তে। সো জিপিএ তে গেলে দেখবেন সেখানে ডেসিমালসে 15 দেয়া। সো আমার অ্যাকচুয়ালি 15 প্রয়োজন নাই, আমার দরকার 2 ডিজিট। সো আমি 2 দিয়ে দিলাম। এখন যদি আমি ডেটা ভিউতে যাই এবং জিপিএ টা কোথায় দেখি, সো জিপিএ টা এখানে দেখা যাচ্ছে 2.88। সো এটা অ্যাকচুয়ালি আমাদের কখনোই 4 ডিজিটের বেশি হবে না। সো এটার জন্য ভেরিয়েবল ভিউতে এসে জিপিএ তে উইথ ইকুয়াল টু, এখানে আমি 4 দিয়ে দিচ্ছি। সো হয়ে গেল। সেখানে আমি চাইলেও কোনো একটা নাম্বারে ধরলাম 2.80 আছে, আমি চাইলেও এটাকে 2.888888 এন্টার দিলাম, হবে না, ওইটা কেটে কুটে 2.89-এ চলে আসবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু ব্যাক এন্ডে এই যে 2.8888 এরকমই লেখা আছে। So আমি চোখে দেখতেছি এটা, বাট অ্যাকচুয়ালি আমার হাতে কিন্তু এই যে উপরে বাম পাশে দেখেন, এখানে হচ্ছে সেলের ভ্যালুটা দেখাচ্ছে 2.8888। সো মাথায় রাখতে হবে চোখে যা দেখতেছি তা সবসময় সত্য না, আমাদেরকে এই 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 জায়গাটা তো সে তাকাই দেখতে হবে যে আসলে এখানে কি আছে। হ্যাঁ, 4 ছিল দেখি এখানে 4টা দেখাচ্ছে, বাট কোন জায়গায় যে চেঞ্জ করছিলাম সেটা কিন্তু ভুলে গেছি। সো কোথায় চেঞ্জ করছিলাম, এই যে 2.8888 এখানে ছিল। এটার ভ্যালু ছিল হচ্ছে 2.80 না। ওকে, আমি আন্ডু রিডু করলাম আর কি, আন্ডু হচ্ছে কন্ট্রোল Z, রিডু হচ্ছে কন্ট্রোল Y। ওকে, সো ভেরিয়েবল ভিউতে আসি। এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মেজার। আচ্ছা এখানে রোলের ব্যাপারটা ইনিশিয়াল স্টেজে, আমরা যেহেতু প্রথমে শিখতেছি এখন, এটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। যখন এটা প্রয়োজন তখন আমরা ঠিকই বুঝবো যে এখানে ইনপুট নাকি অন্য কিছু আমাদের রাখতে হবে। সো আপাতত সবগুলা ক্ষেত্রে ইনপুট রেখে রেখে কাজ করব। বাট যখন একটু বেশি অ্যাডভান্স লেভেলে যাব তখন হচ্ছে এখানে কখনো দেখা যাবে যে টার্গেট রাখা প্রয়োজন হচ্ছে, কখনো স্প্লিট রাখা প্রয়োজন হচ্ছে, বা কখনো নান। ওই বিষয়গুলো পরবর্তীতে লাগবে, বাট আপাতত আমাদের এইটা মাথাতেই নেওয়া দরকার নেই। আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে মেজার। সেখানে মেজার গুলো আমরা অলরেডি জানি যে কোনটার মানে কি। So, ধরেন এটা একটা নাম্বার। সো এটা নাম্বারটার মিনিং অ্যাকচুয়ালি মেজার সবসময় স্কেলে থাকবে। সো এইচ কখনোই নমিনাল হবে না, এটা সবসময় স্কেলে থাকবে। তারপর এখানে হচ্ছে ক্লাস। ক্লাসে কি ছিল, আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে ক্লাসে চলে আসলাম। তো ক্লাসে ছিল হচ্ছে এই সফটওয়্যার, সিনিয়র, ফ্রেশম্যান। তো এখন দেখেন এখানে যদি আপনি সামারি দেখতে চাই যে কোনটার কতগুলো আছে ফ্রিকোয়েন্সি,
তো সেটা জানার জন্য আমাকে কিন্তু কিছুই করা লাগতেছে না, আমি জাস্ট এটা সিলেক্ট করে এই বাটনটা ক্লিক করব। আমাকে হচ্ছে এই আউটপুট এখানে চলে আসলো। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ফ্রেশম্যান হচ্ছে 14 জন, জুনিয়র 27 জন, এরকম। আমার যদি মাল্টিপল জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে ক্লাস, দেন মেজর, লেটস সে গ্রেড ইন্টেনশন তিনটা। সো তিনটা সিলেক্ট করে এই বাটনটায়, so আমরা তিনটার জন্য ফ্রিকোয়েন্সি টেবিল পেয়ে যাচ্ছি আলাদা আলাদা করে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি ক্রস টেবিল কিভাবে পাবো, যে কোন ক্লাসের কতজনের মেজর কি। ধরলাম এইটার এটা একসাথে, তো সেটার জন্য আমাদেরকে হচ্ছে একটু ভেতরে যেতে হবে। সো সেটার জন্য যেতে হবে হচ্ছে অ্যানালাইজে। সেখানে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমেই হচ্ছে রিপোর্টস, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স, দেন টেবিলস, কম্পেয়ার মিনস, জেনারেল লিনিয়ার মডেল, জেনারেলাইজড লিনিয়ার মডেলস, মিক্সড মডেলস, এরকম অনেকগুলো অপশন আছে এখানে। হ্যাঁ, সো নন প্যারামেট্রিক টেস্ট। সো আমরা যেটা টার্গেট নিচ্ছি সেটা হচ্ছে ক্রস টেবিল। তো সেটার জন্য যেতে হবে এই যে ক্রস স্টেপস। সো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে ক্রস স্টেপসে গেলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। তো সব ধরনের অ্যানালিসিস এর ক্ষেত্রেই এই ধরনের একটা ডায়ালগ বক্স থাকে, যেখানে বাম পাশে থাকে হচ্ছে ভেরিয়েবল সিলেকশন গুলো কি কি হবে, মাঝখানে থাকে হচ্ছে মানে ইনপুট নাকি আউটপুট, আউটপুট নাকি রো না কলাম, ইত্যাদি ইত্যাদি এই ধরনের ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। ধরলাম ধরলাম আমার টার্গেট হচ্ছে ক্লাসটা যেন রোতে থাকে, সো ক্লাস সরি কলামে থাকে। সো ক্লাসটাকে ধরে আমি এই যে এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কলামে চলে আসবে। অথবা আরেকটা ওয়ে হচ্ছে আমি এটাকে চাইলে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। আর আরেকটা হচ্ছে রোতে আমি চাচ্ছি যে গ্র্যাড ইন্টেনশনটা থাকুক। সো গ্র্যাড ইন্টেনশনটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো যখন আমি এই কাজটা করতেছি তখন যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন এখানে যেগুলো আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভেরিয়েবলের লেবেল। দেখেন এখানে স্পেস আছে এবং লেবেলের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং এই লেখাটা লেখা, সেখানে স্পেস নাই। So ওইটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেমস। আমি যদি একটু ব্যাক করি, ভেরিয়েবল ভিউতে ভিউতে যাই, সেখানে দেখেন যে নেমস গুলো ছিল হচ্ছে যেগুলা শর্ট কোড হিসেবে চিন্তা করা যায়। তো সেটা কিন্তু এই যে এটা গ্র্যাড ইন্টেনশন, সেখানে স্পেস নাই, বাট এখানে কিন্তু সেই স্পেসটা আছে। সো আচ্ছা, সো আমি এখন ফাইনালাইজে যাই, ডিসক্রিট স্ট্যাটিস্টিক্স, দেন ক্রস স্টেপস, গ্রেড ইন্টেনশন রোজ, আর হচ্ছে তাই তো নাকি আরেকটা কি ছিল ক্লাস হচ্ছে কলামে। সো এটাই যদি আমি আর কোনো কিছু মানে এখান থেকে এডিট না করে, এডিট বলতে হচ্ছে যে আমি যদি স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি সেখানে একটা অপশন পাবো যে কাই স্কোয়ার। সো মানে হচ্ছে যে ক্যাটেগরিক্যাল দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা সেটাও টেস্ট করতে চাচ্ছি। তো সেটাও করতে চাইলে হচ্ছে এখানে কাই স্কোয়ারটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তা আপাতত আমি কিছু দিচ্ছি না, আমার টার্গেট হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখানো, একটা টেবিল কিভাবে জেনারেট হচ্ছে। তো এই দুইটা রেখে আমি আর কিছু চেঞ্জ করব না, আমি ক্লিক করব হচ্ছে ওকে তে। এখন ওকে তে ক্লিক করলে আমি কিন্তু কোডটা পাবো না, যেই সিনট্যাক্সের মাধ্যমে যে বা যেই কোডের মাধ্যমে আমি টেবিলটা পাচ্ছি সেটা পাবো না। সো পেস্ট দেওয়াটাই বেটার। আমি পেস্টে ক্লিক করতেছি। পেস্টে ক্লিক করলে এটা কিন্তু রান হয় নাই, এটা চলে গেছে সিনট্যাক্সে, এবং সিনট্যাক্সে এই হচ্ছে সেই কোড। সো কোডের শুরুতে একটা লাইন আছে সেটা হচ্ছে ডেটা সেট অ্যাক্টিভেট। সো এটা মানে হচ্ছে যে আমার কাছে যদি মাল্টিপল ডেটা সেট ওপেন থাকে, যেমন এখন কিন্তু আমার কাছে শুধু একটা ডেটা সেট ওপেন আছে, বাট একটু আগেই কিন্তু আমি একটা ক্লোজ করে ফেলছি। সো তখন যদি আমি এই কাজটা করতাম তখন কিন্তু বুঝতে পারতো না যে অ্যাকচুয়ালি কোন ডেটা সেটের উপরে এই কাজটা হবে। সো ওই ধরনের কনফিউশন ক্লিয়ার করার জন্য প্রথমে হচ্ছে ডেটা সেট অ্যাক্টিভেট করে নেয়, দেন সেটার উপরে একটা অ্যানালাইসিস করে। সো আপাতত যেহেতু কিছু নাই, সো আমি যদি এটা সরাইও দেই তাতেও কোনো সমস্যা নাই, সে বুঝে নিবে যে অ্যানালিসিসটা কার উপরে হবে। সো আমি এটা রান দিচ্ছি, রান দিলাম, তাহলে আউটপুটে চলে আসলো। আউটপুটে দেখা যাচ্ছে এই যে গ্র্যাড ইন্টেনশন বাই ক্লাস ক্রস ট্রিবুলেশন। সেখানে গ্র্যাড ইন্টেনশন নো, আনডিসাইডেড ইয়েস, এবং ফ্রেশম্যান জুনিয়র সিনিয়র সফটওয়্যার এইভাবে হচ্ছে আমি টেবিলটা পেয়ে গেলাম। এবং কোন গ্র্যাড ইন্টেনশনে মানে কার ইন্টেনশন কেমন কোন ক্লাসের মধ্যে সেই ইনফরমেশন গুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো টোটাল হচ্ছে 111 জন মানুষের ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে অনেকটা মানে পিভট টেবিলের মতো, এক্সেলে যখন আমরা টেবিলেট করি সেই পিভট টেবিল এটা অনেকটা সেই রকম জিনিস।
সো এখন আমরা দেখবো হচ্ছে কি ছিল, রেকর্ড। সো রেকর্ডিং দেখানোর আগে আমি একটা প্রবলেম বলে দিই যে রেকর্ডিংটা আসলে কেন দরকার। দেখেন আমাদের এখানে আমরা চাইলে এখানে একটা কম্পারিজন টেস্ট করতে পারি যে এখানে যে এইজ আছে, না ধরলাম যে জিপিএ আছে, এই ফিমেল এবং মেইলের মধ্যে এভারেজ জিপিএ তে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা। তো এটা কি কিসের দ্বারা আমরা টেস্ট করতাম? টি টেস্টের মাধ্যমে, অর্থাৎ টু স্যাম্পল টি টেস্টের মাধ্যমে আমরা এই টেস্টটা করি। তো এখন এসপিএসএস এরও এই টেস্টটা করার একটা মেথড আছে, ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যানালাইজে গেলে দেখবেন, অলরেডি আপনারা অনেকেই খেয়াল করছেন এখানে কম্পেয়ার মিনস বলে একটা অপশন আছে। সেই কম্পেয়ার মিনসে দেখেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট লেখা দেখা যাচ্ছে। সো এই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টিং আমাদের সেই টি টেস্ট যেটার মাধ্যমে আমরা দুইটা গ্রুপের অ্যাভারেজ সেম কিনা সেটা টেস্ট করে দেখতাম, মানে ডিফারেন্ট কিনা সেটা টেস্ট করে দেখতাম। সো এইখানেও যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা অপশন আমাদের হাতে আসলো, এবং সেখানে টেস্ট ভেরিয়েবলস এবং গ্রুপিং ভেরিয়েবল, এই দুইটা অপশন আমাদের হাতে আছে। এইখানে ধরেন আমি কি টেস্ট করতে যাচ্ছি, এভারেজ জিপিএ কম নাকি বেশি সেই ইনফরমেশনটা। সো আমি যদি এখানে এভারেজ কোথায় জিপিএ কোথায়, এই যে এটা জিপিএটাকে ধরে এখানে দিয়ে নিয়ে আসি। আর গ্রুপিং ভেরিয়েবল হচ্ছে যে কোন দুইটা গ্রুপের মাঝে আমি এই ডিফারেন্সটা দেখতে চাচ্ছি। সো গ্রুপিং ভেরিয়েবলটা কোথায় আছে? জেন্ডারে। সো এই জেন্ডারটাকে ধরে এখানে নিয়ে আসি। খেয়াল করেন আমার ওকে এবং পেস্ট এই দুইটাই কিন্তু এখন গ্রেড আউট, মানে আমি এদিকে এই দুই জায়গায় ক্লিক করতে পারবো না। কারণ হচ্ছে আমাকে এখানে গ্রুপটা ডিফাইন করতে হবে যে কোন দুইটা গ্রুপের মধ্যে, মানে এই জেন্ডারের মধ্যে অনেকগুলো গ্রুপ থাকতে পারে। সো তাদের মধ্যে আমি অ্যাকচুয়ালি কোন দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজনটা দেখতে চাচ্ছি। সো সেই জন্য আমাকে এখানে ডিফাইন গ্রুপসে গ্রুপগুলোকে ডিফাইন করতে হবে। সমস্যা হচ্ছে ডিফাইন গ্রুপসে ক্লিক করলে আমি দেখবো যে আমার কাছে দুইটা অপশন আছে, বাট এইখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র নাম্বার এন্ট্রি দেওয়া যায়। সো যেহেতু নাম্বার এন্ট্রি দেওয়া যায় বাট এখানে আছে ক্যারেক্টার, সো আমি কিন্তু এখানে কম্পারিজনটা করতে পারবো না। সমস্যাটা হয়ে গেল, আমার এই ডেটাটা এই অ্যানালাইসিসের জন্য উপযুক্ত নাই। সো এটাকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে ফিমেলের জায়গায় ওয়ান বসাইতে হবে, মেলের জায়গায় অথবা অন্য কোনো নাম্বার হইতে পারে, 1 0 1 2 যে কোনো কিছু। So আমি ধরে নিচ্ছি ফিমেলের জায়গায় 0, মেলের জায়গায় 1 বসাইতে হবে। সো এখানে একটা নতুন কলাম ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে ইনসার্ট ভেরিয়েবল দিলাম, ইনসার্ট ভেরিয়েবল দিয়ে এটার নাম দিলাম হচ্ছে ফের 0 0 1 এর বদলে এটার নাম দিলাম জেন্ডার প্রিকোডেড। হ্যাঁ, দেন আমি আবার ডেটা ভিউতে আসি, সেখানে ফিমেলের জায়গায় বসাইতে হবে 0, মেলের জায়গায় 1। দেখেন কাজটা কি এইভাবে করব? কখনোই না। সো কাজটাকে ইজি করতে হবে, ইজি করার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার। এবং আমি যেটা করবো সেটা হচ্ছে ট্রান্সফর্মে যাব, গিয়ে অটোমেটিক রেকর্ড, অটোমেটিক রেকর্ডে ক্লিক করে এখানে চলে যাব হচ্ছে যেই ভেরিয়েবলটাকে আমি রেকর্ড করতে চাচ্ছি, সে ফিমেলের জায়গায় 1, সরি 0, মেলের জায়গায় 1 এরকম করতে চাচ্ছি। তো সেটাকে এখান থেকে গিয়ে প্রথমে আমি এখানে নিয়ে আসলাম। সো এখান থেকে আছে কিছু কোয়েশ্চেন মার্কস। সো নিউ নেম কি হবে সেটা অ্যাকচুয়ালি এখানে লিখে দিতে হবে। সো নিউ নেমটা হবে, আমি দিচ্ছি যে জেন্ডার রিকোডেড। দেন আমি অ্যাড নিউ নেমে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে বিষয়টা চলে যাবে। সো জেন্ডার রিকোডেড এখানে চলে আসছে। তারপর এখানে লেখা দেখাচ্ছে যে রিকোড স্টার্টিং ফ্রম হোয়ার, সো লোয়েস্ট ভ্যালু নাকি হাইয়েস্ট ভ্যালু। সো এই বিষয়টা হচ্ছে যে এই ক্যারেক্টার গুলো যে আছে মেল ফিমেল, তাদের অর্ডার অনুযায়ী এই নাম্বারিংটা হবে কিনা। সো ফিমেল এবং মেলের মধ্যে আমি যদি অ্যালফাবেটিক্যালি সাজাই, উপরে কে থাকবে? ফিমেল। সো দেখা যাবে যে ফিমেল অনুযায়ী যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে মেইলের আগে। সো আমি হচ্ছে ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি, আর কোনো কিছু চেঞ্জ করলাম না। পেস্টে ক্লিক করি, পেস্টে ক্লিক করলে আমার কাছে কোডটা চলে গেল। সো এটার কমান্ডটা হচ্ছে অটো রিকোড ভেরিয়েবলস জেন্ডার ইনটু জেন্ডার রিকোডেড দেন প্রিন্ট। সো এটা আমি রান দিচ্ছি। রান দিলে এখানে ডেটা সেটটা সবার লাস্টের কলামে চলে যাব। সেখানে গিয়ে দেখবো যে এখানে জেন্ডার রিকোডের নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। এবং অলরেডি মানে এখানে যা ছিল, আমি যদি এটাকে ধরে
ড্র্যাগ করে নিয়ে আসি এই পাশে, পাশাপাশি রাখার জন্য। সো এখানে রাখলাম। সো দেখেন, আমার কাছে এই পাশে যা ছিল এই পাশে তাই আছে। পার্থক্যটা হইলো যে এখানে ফিমেলের জায়গায় এখন অ্যাকচুয়ালি ওয়ান আছে। আমি যদি এইটা সরাই দিই তাহলে নাম্বারগুলো দেখতে পাবো। সো ফিমেলের জায়গায় ওয়ান, মেলের জায়গায় টু। এইভাবে হচ্ছে নাম্বারিংটা চেঞ্জ হয়ে, মানে কিছু নাম্বার অ্যাসাইন হয়ে গেছে যেটা এখানে ছিল না। এখানে সরাসরি স্ট্রিং ছিল এবং এখানে এখন নাম্বার আছে। সো আমি যদি এটা সরাই দিই, সরি, ক্লিক করি, তাহলে হচ্ছে আমি লেভেলগুলো দেখতে পাবো। তো এখন যদি আমি অ্যানালাইজে যাই, দেন কম্পেয়ার মিনসে যাই, দেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টে যাই, সেখান থেকে আমি টেস্ট ভেরিয়েবলে দিচ্ছি জিপিএ, এবং জেন্ডার রিকোয়ার্ডে দিচ্ছি গ্রুপিং ভেরিয়েবলস, ডিফাইন গ্রুপস। সো গ্রুপ ওয়ানে হচ্ছে ওয়ান, গ্রুপ টুতে হচ্ছে টু। ওকে, দেন আর কিছু চেঞ্জ করব না, আমি পেস্টে ক্লিক করি, তাহলে আমার কাছে কোডটা চলে আসবে। সো এটার জন্য টি ডট, টি হাইফেন টেস্ট গ্রুপস, জেন্ডার রিকোডেড, ওয়ান টু, দেন মিসিং হচ্ছে অ্যানালাইসিস ভেরিয়েবলস জিপিএ, ক্রাইটেরিয়া হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। সো এটা রান দিলাম। রান দিলে আমার কাছে হচ্ছে আউটপুটে দেখেন টি টেস্টের টেবিলটা জেনারেট হয়ে গেছে। সো এখান থেকে আমি পাচ্ছি কি, প্রথম টেবিলটা আমাকে দিচ্ছে যে ফিমেলের এভারেজ জিপিএ কত ছিল, মেলের এভারেজ জিপিএ কত ছিল, এবং তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত ছিল, এবং স্ট্যান্ডার্ড এরর কত ছিল। মানে এই যে এভারেজটা, সেই এভারেজের স্ট্যান্ডার্ড এরর কত ছিল। সো এই ইনফরমেশনগুলো আমরা প্রথম টেবিল থেকে পাচ্ছি। আর দ্বিতীয় দ্বিতীয় টেবিল থেকে আমরা পি ভ্যালুটা পাচ্ছি, যে আসলে এদের এভারেজে কোনো ডিফারেন্স আছে কি নাই। এই জিনিসটা আমরা এই সেকেন্ড টেবিল থেকে ড্র করতে পারবো, এই এই অ্যানালাইসিস, এই কনক্লুশনটা। সো প্রথমেই দেখেন একটা পার্ট হচ্ছে, সরি, সো প্রথম পার্টটা হচ্ছে সিলেক্ট করার জন্য এই কাজটা করছি, বাট আচ্ছা, ডাবল ক্লিক করলাম তো সেজন্য আর কি এরকম একটা ইয়াতে চলে আসছে। সো প্রথম পার্টে দেখবেন যে লিভিংস টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সেস। সো টি টেস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দুইটা জিনিস ছিল। একটা ছিল হচ্ছে ভেরিয়েন্স ইকুয়াল হইলে কি হবে, আর একটা ছিল হচ্ছে যে দুইটা দুইটা গ্রুপের মাঝে ভেরিয়েন্স যদি আনইকুয়াল হয় তাহলে কি হবে। সো এখানে আসলে আমাদেরকে দুইটা ইনফরমেশন একই সাথে দিচ্ছে। প্রথমত, লিভিং টেস্ট ফর ইকুয়ালিটিতে যদি অ্যাজিউম ট্রু হয়, যে ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম ট্রু হয়, সেক্ষেত্রে টি টেস্টের পি ভ্যালুটা কত হবে, সেই হচ্ছে সেই পি ভ্যালু, সিগ লেখা থাকে আর কি। সো এসপিএসএস আর কি পি ভ্যালুটাকে লেখা থাকে সিগ ডট, এই নামে লেখা থাকে। সো এটা হচ্ছে ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম করার কারণে, মানে করে, যে টি টেস্টটা হচ্ছে সেটার পি ভ্যালু 0.899। আর এটা হচ্ছে ইকুয়াল ভ্যালুস নট অ্যাজিউম, মানে অ্যাজিউম না করে যদি টি টেস্ট করা হইতো সেক্ষেত্রে সেটার পি ভ্যালু কত হইতো। তো সেটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে 0.8999। কথা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোনটাকে কনসিডার করব। সেখানে যেহেতু দুইটাই সেম, আমরা আসলে যে কোনো একটাকে কনসিডার করতে পারি। বাট আমাদের অ্যাকচুয়ালি কনক্লুশনটা ড্র করা উচিত বেসড অন দিস। সো লিভিংস টেস্ট করে আমরা যা পাচ্ছি তার উপর বেস করে আমাদেরকে কনক্লুশনটা নেওয়া উচিত। সো দেখেন, লিভিংস টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সেসে আমাদের নাল হাইপোথিসিস কি ছিল, যে তাদের মাঝে ভেরিয়েন্স ইকুয়াল না, ইকুয়াল, সেটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। তো এখানে পি ভ্যালুটা কি আসলো, 0.097। যেহেতু এটা 0.05-এর চেয়ে বড়, সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারতেছি না। সো আমাদের ইকুয়াল ভ্যারিয়েন্স যে অ্যাজাম্পশনটা ছিল সেটা ট্রু। সো যেহেতু ট্রু, সেক্ষেত্রে আমরা এই প্রথম যে পি ভ্যালুটা আছে সেটাকে ধরে নিব 0.899। সো এই টি টেস্টের পি ভ্যালু হচ্ছে 0.899। আর এই তো, সো এখানে হচ্ছে সব ইনফরমেশনই আছে, এখান থেকে যেটা যেটা প্রয়োজন নিয়ে রিপোর্ট করা সেটা রিপোর্ট করা পসিবল। এই হচ্ছে আমাদের রেকর্ডিং এর প্রয়োজনীয়তা, যে রেকর্ডিং করলে কি সুবিধাটা হচ্ছে আর না করলে কি অসুবিধাটা হচ্ছে। সো ডেটা যখন এন্ট্রি দেওয়া হবে, আইডিয়ালি সবসময় নাম্বার দিয়ে এন্ট্রি দেওয়া উচিত। এন্ট্রি দেওয়ার পর ভেরিয়েবল ভিউতে গিয়ে এখানে হচ্ছে ভ্যালু গুলাকে চেঞ্জ করে নেওয়া উচিত। সো আচ্ছা, সো জেন্ডার রিকর্ডেরটাকে যেহেতু আমি অটোমেটিক্যালি রেকর্ড করছিলাম, আচ্ছা এটাকে, আচ্ছা বেশি দূরে চলে গেছে কারণ হচ্ছে আমি সবগুলাকে সিলেক্ট করে এরকম করছিলাম। আচ্ছা,
সো জেন্ডার রেকর্ড যেহেতু আমি অটোমেটিক রেকর্ড করছিলাম, সেই জন্য দেখা যাচ্ছে যে এখানে রেকর্ডের সময় ভ্যালু গুলোকে এই 1 কে ফিমেল ধরে নিছে, 2 কে মেল ধরে নিছে। সো এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না চাইলেই, আমাকে হচ্ছে আলাদাভাবে ফাইন্ড এন্ড রিপ্লেস করতে হবে। সো 1-এর জায়গাতে 0 বসে দেন হচ্ছে চেঞ্জটা করতে হবে। তো ধরলাম আমি অ্যাকচুয়ালি মেইলটাকে 2 না, বরং মেইলটাকে 0 দিয়ে ডিফাইন করতে চাচ্ছি। তো সেই ধরনের কেসে আমাদেরকে ট্রান্সফর্মে যেতে হবে। সেখান থেকে হচ্ছে রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে যাকে রেকর্ড করতে চান, let's say এইটাকে রেকর্ড করতে চাচ্ছেন, so এটাকে ধরে ভেরিয়েবলসে নিয়ে আসবেন। দেন ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস, এখানে ক্লিক করবেন। করলে এখানে ওল্ড ভ্যালু হচ্ছে 2, 2 কে চেঞ্জ করে আমি করতে চাচ্ছি 0। সো অ্যাড, আমার চেঞ্জ শুধু এই একটাই, সো একটাই দিয়ে কন্টিনিউ। দেন পেস্ট, তাহলে আমি কোডটা দেখতে পারবো। সো আমি যাচ্ছি স্ক্রিপ্টে, সেখানে দেখা যাচ্ছে যে রেকর্ড জেন্ডার রেকর্ডেড মধ্যে আমি 2 কে 0 বানাইতে চাচ্ছি। সো এক্সিকিউট, তাহলে তাহলে হচ্ছে এটা এক্সিকিউট হয়ে গেল। এবং আমি ডেটা ভিউয়ারে গেলে দেখবো যে মেইলের জায়গাগুলোতে সব 0 হয়ে আছে। সমস্যাটা হলো আমি যখন এটার লেভেলটা দেখতে যাব, আমি 0-এর জন্য কোনো লেভেল পাবো না। কারণ কি? কারণ হচ্ছে এখানে কিন্তু জেন্ডার রেকর্ডেড মধ্যে ভ্যালুসে মেইলের জন্য, মানে মেইলটা অ্যাকচুয়ালি 2 এর জন্য ছিল, 0-এর জন্য ছিল না। সো এখানে এসে এই 2টাকে চেঞ্জ করে 0, দেন অ্যাড, আর এটাকে ধরে রিমুভ। আচ্ছা, অ্যাড না করে আমি চাইলে রিপ্লেসও করতে চাই, চেঞ্জও করতে পারতাম। সেখানে ধরলাম 0-এর বদলে আমি 2 দিয়ে, দেন হচ্ছে চেঞ্জে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, 2 এর জায়গায় মেইল, এইটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি আবার চেঞ্জ করি, চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন যদি আমি ডেটা ভিউতে যাই, তাহলে হচ্ছে আমার ঠিকঠাক ভাবে সব ইনফরমেশন শো করবে এবং এইখানে এখন 0 দেখা যাবে। সো বিহাইন্ডে এখন এখন 0 আছে, এবং এইভাবে হচ্ছে লেভেলগুলো ঠিকঠাক শো করবে। সো ডেটাটা এখন বেশ, মানে এই পার্টটুকু বেশ সুন্দরভাবে হয়ে গেছে, এবং এইটা আমি চাচ্ছি না, এটা আমার দরকার নেই, সো আমি এটা ক্লোজ করে দিতে পারি। সেটাকে আমি চাইলে ক্লিয়ার করে দিলেই হচ্ছে এখান থেকে এই ডেটাবেস থেকে জেন্ডার কলামটা সরে যাবে। তো সেক্ষেত্রে এটা থাকবে না, এটা আমি ক্লিয়ার করে দিলেই হচ্ছে। বাট আপাতত থাক, এটা থাকুক। আর কি আছে? আচ্ছা, আরেকটা মানে যেটা কাজে লাগে সেটা হচ্ছে ফিল্টারিং। সো ফিল্টারিংটাকে এসপিএসএস বলা হয় সিলেক্ট কেসেস। তো সিলেক্ট কেসেস মানে হচ্ছে যে ধরেন আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন শুধুমাত্র সিনিয়রদের নিয়ে। তো সিনিয়র ক্লাসে যারা আছে শুধুমাত্র তাদেরকে নিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন। সিনিয়রটা দেখেন, মাথায় রাখবেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি নাম্বারিং করি নাই বা রেকর্ডিং করি নাই, এটা হচ্ছে সিনিয়র সিনিয়র হিসেবেই আছে। সো যদি আমি ফিল্টারিং করতে চাই, তাহলে হচ্ছে যাবেন ট্রান্সফর্মে, সরি ডেটাতে, সেখান থেকে হচ্ছে সিলেক্ট কেসেস। সেখানে সিলেক্ট কেসেসে ক্লিক করলে আপনি কোন ভেরিয়েবলের বেসিসে সিলেকশনটা করতে চাচ্ছেন সেটা পাবেন। এখানে আসলে দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি ওই ক্লাসের বেসিসে যে সিলেকশনটা করতে যাচ্ছেন, সে ক্লাসটাই এখানে নাই। সো এই যে এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্স, যে আমার এই যে নাই, এটার কারণ কি? সেটার কারণ হচ্ছে তার ডেটা টাইপ, মানে সে অ্যাকচুয়ালি, তাকে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং করি নাই। সো এটাকেও আমার রেকর্ডিং করে নিতে হবে। তো এখন আমি একটু চালাকি করব, আমি রেকর্ডিংটা করব হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যেই। সো আমি আবার ট্রান্সফর্মে যাচ্ছি, সেখানে হচ্ছে অটোমেটিক রেকর্ডই লিখবো। বাট আচ্ছা, এটা আমি সরাই দিই। আমি এখন রেকর্ডিং করবো হচ্ছে ক্লাসের উপরে। ক্লাস নিউ নেমের জায়গায় আমি যেই নামে ভেরিয়েবলটা আছে সেই নামই দিয়ে দিচ্ছি, ক্লাস অ্যাড নেম। সো দেখেন, দিস ভেরিয়েবল নেম ডুপ্লিকেট অ্যান এক্সিস্টিং ভেরিয়েবল নেম। সো অ্যাকচুয়ালি এটা করা পসিবল না। সো আমি এটার নামটা 2 দিয়ে দিই, ক্লাস 2 অ্যাড নেম। দেন হচ্ছে আর কিছু না, ওকে। পেস্ট, পেস্ট দিলে হচ্ছে আমি স্ক্রিপ্টটা পাবো। তো আমার কাছে কিন্তু অলরেডি একটা স্ক্রিপ্ট ছিল রেকর্ড করার, রাইট? সো এই হচ্ছে সেই রেকর্ডিং স্পিডটা। তো আমার কিন্তু আসলে ওই ক্লিক করে করে করার কোনো দরকার ছিল না, আমি সরাসরি এটাকে কপি করে এখানে এনে জাস্ট ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিতে পারতাম। সো এটা রান দিচ্ছি, রান দিলে আমার কাছে এটা অ্যাভেলেবেল হয়ে গেল। So এই হচ্ছে সেই ক্লাস 2। সো আমি এখন এসে এই ক্লাসটাকে রিমুভ করে দিচ্ছি, এবং ক্লাস 2 তে গিয়ে
ক্লাসে টু এর জায়গায় ক্লাস বানিয়ে দিচ্ছি, এবং এটাকে ধরে ড্র্যাগ করে, সরি, সো এটাকে ধরে ড্র্যাগ করে, আচ্ছা এখান থেকে ড্র্যাগ করে উপরে উঠানো যায় না অ্যাকচুয়ালি, না যায়, হ্যাঁ, এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে গেলাম, দেন ডাবল ক্লিক, তাহলে এই হচ্ছে আমার সেই ক্লাস। এখন আমি এই ক্লাসের বেসিসে ফিল্টারিং করতে পারবো। আমি ডেটাতে যাই, সিলেক্ট কেসেস, এখন হচ্ছে সেই, কি ব্যাপার ক্লাস নাই কেন, আচ্ছা আছে তো, এই যে ক্লাস। সো ক্লাস, দেন হচ্ছে ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, সো ইন জেনারেল সিলেক্ট অল কেসেস থাকে, বাট আমার যেহেতু ক্লাসের বেসিসে সিলেকশনটা দরকার, সো আমি ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড দিব। দেন ইফ, এখানে হচ্ছে, কোথায় ক্লাস কোথায়, ও সমস্যা হয়ে গেছে, আমি তো জানি না সফটওয়্যারের নাম্বার কত ছিল। সো ব্যাক করে গিয়ে সফটওয়্যারের নাম্বারটা কত, নাম্বারটা হচ্ছে 4। ক্লাস, সিলেক্ট কেসেস, এখান থেকে ক্লাস ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, ইফ, দেন হচ্ছে ক্লাস, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তো খেয়াল করেন সুবিধাটা হচ্ছে কি, যে আমি আসলে ফিল্টারিংটা শুধুমাত্র যে এই ধরনের ভেরিয়েবলের উপর করতে পারবো তা না, আমি চাইলে হচ্ছে নাম্বারের উপরেও করতে পারবো, যে ক্লাস হচ্ছে যাদের ইকুয়াল টু 4, অ্যান্ড ধরলাম এইজ ইজ কত, এইজ কি আছে, আছে, গ্রেটার দেন 22। সো এই কাজটা করলে অ্যাকচুয়ালি একই সাথে দুইটা ভেরিয়েবলের উপরে, দুইটা দুইটা ভেরিয়েবলের কন্ডিশনের উপরে ফিল্টারিংটা হবে। সো আমি যদি কন্টিনিউ দেই, আচ্ছা কন্টিনিউ না দেই, একটা ভেরিয়েবলের উপরে করি, কারণ তাতে ভেরিয়েবল কমে যেতে পারে, নাম্বার কমে যেতে পারে অনেক অবজারভেশনস। কন্টিনিউ, দেন ওকে না দিয়ে পেস্ট। আমি কোডটা দেখবো, স্ক্রিপ্ট, সেখানে দেখা যাচ্ছে যে প্রথমত ইউজ অল ছিল, সেটার উপরে কম্পিউট করবেন কিছু একটা ভেরিয়েবল। সো এই কম্পিউট কোডটা অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল কম্পিউট করে, মানে ভেরিয়েবল তৈরি করে। সো ফিল্টার আন্ডারস্কোর ডলার নামে একটা ভেরিয়েবল সে ক্রিয়েট করতেছে, যেখানে ক্লাস ইকুয়াল টু 4। তারপর হচ্ছে সেটার লেভেল চেঞ্জ করছে, সেটা লেভেলস গুলো চেঞ্জ করছে, যে 0 মানে কি হবে, 1 মানে কি হবে, দেন ফরম্যাটিং চেঞ্জ করছে, দেন ফিল্টারিং অন দ্যাট ভেরিয়েবল। সো ফিল্টারিংটা অ্যাকচুয়ালি এর উপরে হয় নাই, ফিল্টারিংটা হয়েছে, খেয়াল করেন সবার লাস্টে গিয়ে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। এবার আচ্ছা হয় নাই, এখন আমি তো রান দিই নাই, খেয়াল করেন আমি যখন এটা রান দিব, তখন এইখানে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হবে, ট্রু ফলস, সরি 0 1, হ্যাঁ। সো এটা আমি রান দিচ্ছি, তো সেখানে দেখেন এখানে সিলেক্টেড, নট সিলেক্টেড, নট সিলেক্টেড, সিলেক্টেড, এরকম কিছু লেখা আসছে। তো সিলেক্টেড গুলো হচ্ছে 1, নট সিলেক্টেড গুলো হচ্ছে 0। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, যেখানে যেখানে সিলেক্টেড সেই বরাবর সবার বাম পাশের নাম্বারটাতে কোনো ধরনের কাটা নাই, বাট যেখানে নট সিলেক্টেড সেখানে এখানে নাম্বারটা কেটে আছে। সো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোন কোন অবজারভেশন গুলো আসলে সিলেক্ট করা হয়েছে এবং কোন কোন অবজারভেশন গুলো সিলেক্ট করা হয় নাই, বেসড অন দিস কলাম। সো আমি যদি এখান থেকে এই লেভেলটা সরাই দিই, আমি আসলে দেখতে পারবো যে 1 0, অ্যাকচুয়ালি সবগুলা 1 0। এবং আমি চাইলে ম্যানুয়ালেও যদি চেঞ্জ করে দিই, লেটস সে 1 বানাই দিলাম, তখন দেখা যাবে যে এখানেও এটা সরে গেছে, বাট এখানে অ্যাকচুয়ালি কিন্তু ছিল 0। ওকে, তো এখন, এখন যদি আমি এই যে ধরলাম যে ক্লাস কলামটা ছিল কোথায়, এই যে ক্লাস কলামটা, সেই ক্লাস কলামটার ফ্রিকোয়েন্সি যদি চেক করি, আমি দেখবো যে আমাকে শুধু সফটমোরই দেখাচ্ছে, অন্য কোনো কিছু আমাকে দেখাচ্ছে না। তো আমার পরবর্তীতে যত অ্যানালাইসিস হবে সব অ্যানালাইসিস হবে শুধুমাত্র এই সফটওয়্যারের উপরে, আর কোনো কিছুর উপরে অ্যানালাইসিসটা হবে না, কারণ হচ্ছে এখানে একটা ফিল্টার কলাম এড করা আছে যেটার উপরে অ্যাকচুয়ালি সব ফিল্টারিংটা হচ্ছে। সো আমি যদি এইটাকে ডিলিট করে দেই, ক্লিয়ার, তাহলেই কিন্তু ফিল্টারিংটা সরে যাবে। So আমি ক্লিয়ারটা সরাই দিলাম, সরি এই ফিল্টারিং সরাই দিলাম, এবং এখন যদি আমি ক্লাসে আসি, দেন এই ফ্রিকোয়েন্সিটা দেখি, তাহলে দেখবো যে আমি সবগুলাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো আজকে আর দেখাবো না, মোটামুটি একটা ইন্ট্রোডাকশন মোটামুটি হয়ে গেছে। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?
আচ্ছা, সো বেশ কিছুক্ষণ আলোচনা হলো যে ক্লাস কি আরেকদিন বাড়ানো হবে কিনা। তো ডিসিশন হলো যে আসলে একদিন বাড়ানোর প্রয়োজন নাই, কারণ যেহেতু আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। সো সময় মেনটেন করাটা কঠিন হয়ে যাবে। তো বেশি টপিকও বাকি নেই। খুব পাওয়ারফুল একটা জিনিস আছে এসপিএস, সেটা হচ্ছে কাস্টম টেবিলস। এবং তারপরে কিছু এই জিনিসগুলো কিভাবে করা যায়। সো এটা অলরেডি তো একটা দেখা হয়ে গেছে, টি টেস্ট কিভাবে করা যায়। তো তারপরে অ্যানোভাটা দেখতে পারি, তারপর রিগ্রেশন কিভাবে রান করা যায় সেটা দেখতে পারি। সেই বিষয়গুলো দেখে নিই। দেখে হচ্ছে আজকে আমাদের এসপিএসটা শেষ হবে। সো আমি আবার ডেটাতে ফিরে যাই। সেখানে আমাদের হাতে ছিল, আমরা অলরেডি রেকর্ডিংটা বেশ ভালো মতোই ক্লিয়ার করে ফেলছি। কিভাবে ফিল্টার করা যায় সেটাও দেখে ফেলছি। ফিল্টারিং এর পাশে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে স্প্লিট ফাইল। হ্যাঁ, তো স্প্লিট ফাইলটা হচ্ছে যে, ধরেন এটা একটু মানে খুবই রেয়ার কেসে আপনাদের প্রয়োজন হবে। ধরেন হচ্ছে যে এখানে যে একটা কলাম আছে ফিমেল মেল, তো ফিমেলদের জন্য এই ডেটা সেটটাকে ডিফারেন্ট করে ফেলা বা মেলদের জন্য ডিফারেন্ট করে ফেলা। সো ধরেন এখানে যতগুলো ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য যদি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা সেট চান, সেক্ষেত্রে হচ্ছে এই সিলেক্ট কেসেসটা ব্যবহার, স্প্লিট ফাইলটা ব্যবহার করতে পারে। সো সেটা করলে হচ্ছে স্প্লিট ইন্টু ডিফারেন্ট ফাইল হয়ে যাবে। সো সেটা অনেক সময় কাজে লাগতে পারে আসলে। মানে মেইনলি যে কোথায় লাগে সেটা আমি নিজেও জানি না, বাট এটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, সো আমি চলে যাব হচ্ছে অ্যানালাইজ, সেখান থেকে টেবিলস, সেখান থেকে হচ্ছে কাস্টম টেবিলস। সো কাস্টম টেবিলস আমি ক্লিক করলাম। এখানে কিছু একটা ওয়ার্নিং দেখাবে। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, আমাদের যে ভেরিয়েবল গুলো আছে সবগুলোকে অ্যাকচুয়ালি আমি যদি রেকর্ড করে নিই তাহলেই ভালো। So, আমি একটু কুইকলি সবগুলো রেকর্ড করে নিচ্ছি। ট্রান্সফর্ম, রেকর্ডিং, অটোমেটিক রেকর্ড। আমি চাচ্ছি চেঞ্জার তো কোর্স, হ্যাঁ করে ফেলছি। যাদেরকে করে নেই কিভাবে বুঝবো, দেখবেন এই যে আইকনটা আছে, কালার, তিনটা কালার আইকন। যেই কালার আইকন গুলোতে একটা ছোট করে এ লেখা আছে, সেই কালার আইকন গুলো অ্যাকচুয়ালি রেকর্ডেড না, সরাসরি স্ট্রিং দেয়া আছে। সো এই যে মেজর, মেজরটা হচ্ছে আমি রেকর্ড করব। সেটার নাম দিচ্ছি মেজর রেক, অ্যাড নিউ নেম। তারপর করব হচ্ছে, এটা করে ফেলছি অলরেডি, এমপ্লয়মেন্ট। এটার নাম দিচ্ছি এমপ্লয়মেন্ট রেক, অ্যাড নিউ নেমস। তারপর কম্পিউটার, এটার নাম দিচ্ছি কম্পিউটার রেক, অ্যাড নিউ নেম। ওকে, সো তিনটা রেকর্ড করা হয়ে গেল। এবং আমি কিন্তু এখন কোডটা দেখি নাই, কারণ একই জিনিস আর কয়বার দেখবো, আমরা অলরেডি অ্যাপ্লিকেশনটা বুঝি। তো এখানে হচ্ছে সেই ডিটেলসটা চলে আসছে। অ্যাকাউন্টিং এর লেভেল দিছে হচ্ছে 1, ইকোনমিক্স এর লেভেল দিছে 2, আইএস বা ইনফরমেশন সিস্টেমস 3, এভাবে হচ্ছে ডিটেলস এখানে দেখাচ্ছে। এবং পাশাপাশি আমরা যদি ডেটা সেটে আসি, সেখানেও হচ্ছে কলামগুলোকে পেয়ে যাবো। সো রেক, 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 এই হচ্ছে আমাদের কলামগুলো। সো যেগুলো রেকর্ডেড না, আমাদের ডেটাবেসটা যেন ছোট থাকে, দেখতে ইজি লাগে, স্ক্রল কম করতে হয়, সেগুলোকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার, আর ক্লিয়ার। আর কোনটা ডিলিট করতে হবে? আর কোনোটা না। তো বাকি সবকিছু ঠিকঠাক। আমি যদি এখন লেভেলগুলো দেখি, আচ্ছা, সো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং স্যাটিসফ্যাকশন। আমি দেখতে পাচ্ছি এই দুইটা অ্যাকচুয়ালি নাম্বার, আমার জানা মতে এই দুইটা হচ্ছে নাম্বার। বাট এদের এখানে, এদেরকে দেখাচ্ছে যে এরা হচ্ছে নমিনাল। সো এরা যেহেতু নমিনাল না আমি জানি, সো সোশ্যাল নেটওয়ার্কিংটাকে আমি ম্যানুয়ালি গিয়ে এটার মেজারের টাইপটা চেঞ্জ করে দিব। সো সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে নমিনাল হবে না, এটা হবে স্কেল। স্যাটিসফ্যাকশনটাও নমিনাল হবে না, এটা হবে স্কেল। এবং মেজর রেকর্ডেড, সরি মেজর যেহেতু আর নাই, সো এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি মেজর, এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি এমপ্লয়মেন্ট, নামটা চেঞ্জ করে দিচ্ছি কম্পিউটার। এখন সবকিছুই কিন্তু অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে করা যায়, বাট আমি সব ম্যানুয়ালি করে নিলাম। সো আমার কাছে এখন ডেটা রেডি। ওকে, সো আমি এখন চাচ্ছি যে কিছু গ্রেড ইন্টারন্যাশনাল এটা ডিলিট করে দিতে হবে। ওয়েট, আছে, ওয়েট, গ্রেড ইন্টারন্যাশনাল কোথায়? গ্রেড ইন্টারন্যাশনাল তো আমি রিমুভ করে দিছি, বাট এটা তো অ্যাকচুয়ালি রেকর্ড করি নাই। আচ্ছা যাই হোক, কন্ট্রোল জেড, চলে আসছে। ট্রান্সফর্ম, অটোমেটিক রেকর্ড, গ্রেড ইন্টেনশন,
red intention break, add name, ওকে, হয়ে গেল। এটা ক্লিয়ার, এটা আমার কাছে আছে আছে। এখান থেকে রিমুভ। আমার কাছে এখন ডেটা সুন্দর করে রেডি করা আছে, আমি এখন দেখবো হচ্ছে কাস্টম টেবিলের অ্যাপ্লিকেশন। সো অ্যানালাইজ টেবিলস, কাস্টম টেবিলস, ওকে। তো সেখানে দেখেন আমি এখানে হচ্ছে বাম পাশে ভেরিয়েবল গুলোর নাম পাচ্ছি। সো ভেরিয়েবলের নাম বলতে অ্যাকচুয়ালি আমি ভেরিয়েবলের লেবেল গুলোকে পাচ্ছি। হ্যাঁ, বাট আমি যদি শুধু ভেরিয়েবলের নেমস চাই, সেই ক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন ডিসপ্লে ভেরিয়েবল নেমস, এটা করলে হচ্ছে আমি ভেরিয়েবল নেমস গুলোকে পাবো বা শর্ট নেমস গুলোকে পাবো। বাট আমি যখন এইভাবে ভেরিয়েবল লেভেলস দিব তখন আমি পরে করে ভেরিয়েবল লেভেলটা পাবো। ওকে, সো এখান থেকে আমি হচ্ছে ধরলাম জেন্ডার কোডেরটাকে আমি যদি ড্র্যাগ করে রোজে নিয়ে আসি, তাহলে আমি এখানে পাচ্ছি 0 ফর মেল, 1 ফর ফিমেল। এবং ক্লাসটাকে ধরে এনে এখানে যদি রাখি কলামসে, তাহলে আমি এরকম পাচ্ছি সরাসরি কাউন্টের ইনফরমেশনটা পাচ্ছি। তো আমি যদি জাস্ট এটাকেই রান দেই, ওকে, তাহলে আউটপুটে আমি জাস্ট একটা নর্মাল টেবিল পাবো। এখন আমি যদি জাস্ট এই মাত্রই যেটাকে রান দিলাম সেই কমান্ডটা বা সেই ডায়ালগটা ওপেন করতে চাই, সেটার একটা ওয়ে হচ্ছে এখানে দেখেন একটা ডাউন বাটনের মতো আছে, এখানে ক্লিক করলে যে লাস্ট যে যে কয়টা কমান্ড আমি রান দিছি সেগুলোকে পেয়ে যাব। সো কাস্টম টেবিলসে ক্লিক করলাম, সেখানে আবার ওকে দিলাম, দিলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি সেই সেম জায়গাটায় চলে যাব। এখন ধরলাম যে আমি এই টেবিলটাকে চেঞ্জ করতে যাচ্ছি, জেন্ডারটাকে উপরে এবং ক্লাসটাকে নিচে। সো এটাকে ধরে যদি আমি ড্র্যাগ করে উপরে নিয়ে যাই এবং ক্লাসটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলে হয়ে গেল, চেঞ্জটা হয়ে গেছে। সো এইটার কোডটা খুবই প্রয়োজন। কোডটার জন্য আমি যাচ্ছি পেস্টে, তাহলে আমি কোড পেয়ে যাচ্ছি। সেখানে আমি পাবো হচ্ছে এইটা কাস্টম টেবিলস এর কোড। সো সি টেবিলস ফর কাস্টম টেবিলস, ভেরিয়েবল কে কে থাকবে, ক্লাস এবং জেন্ডার রেকর্ডেড, দুইজনকেই ডিসপ্লে করবে, এবং কে কোথায় থাকবে। সো ক্লাস বাই জেন্ডার রেকর্ডেড, কাউন্ট আপ হচ্ছে ফ্র্যাকশন 40.0, মানে হচ্ছে 40 ডিজিট পর্যন্ত, এবং দুইটা মানে কোনো ধরনের ইয়ে থাকবে না, ডেসিমালের পরে কিছু থাকবে না সেটা বোঝাচ্ছে। আর তারপর হচ্ছে যে ক্যাটাগরি গুলো কি কি থাকবে না থাকবে, এমটি হলে কি হবে না হবে ইত্যাদি ইনফরমেশন। সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের সুবিধাটা হচ্ছে যে যখন ধরেন অনেকগুলো ভেরিয়েবল আছে আমার হাতে এবং সবকিছুরই সামারি ভাবে প্রয়োজন, তো আমি আসলে বারবার এইভাবে ডায়ালগ বক্সে গিয়ে কাস্টম টেবিলস কি এভাবে চেঞ্জ না করে সিনটেক্সটার মধ্যেই জাস্ট নামটা বসাই দিব, তাতে হচ্ছে কাজটা ইজি হয়ে যাবে। তো এখানে কাস্টম টেবিলটা তাহলে আর সুন্দর করে নেই। আর এই যে এটা বারবার আসতেছে আমার হাতে, সো এটা আমি যেন বারবার না আসে সেজন্য আমি ডু নট শো দিস ডায়ালগ এগেইন দিচ্ছি, দেন ওকে। তো এখন দেখেন আমার হাতে শুধুমাত্র কাউন্ট আছে। আমি যদি চাই কাউন্টের পাশাপাশি পার্সেন্টেজ গুলাকেও দেখতে, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটাকে এখানে বসাইতে হবে। সো আমি জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে ধরলাম এইটা বা এইটা, যে কোনো একটা সিলেক্ট করে ক্যাটাগরিজ এন্ড টোটালস এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করলে হচ্ছে আমার কাছে এরকম একটা অপশন আসবে। তো সেখানে গেলে দেখেন ইন জেনারেল আমাদের টেবিলটায়, আমি যদি টেবিলটা ওপেন করি, কোথায় টেবিলটা, এই যে টেবিলটা, এই টেবিলটাতে কিন্তু আমাদের টোটাল কলামটা নাই। টোটাল কলামটার জন্য আমি আবার এখানে চাই কাস্টম টেবিলস, গেল। আচ্ছা, সিনট্যাক্স এডিটরে চলে গেছে। আমি সিনট্যাক্সটা সেভ করে কেটে দিচ্ছি, আমি সিনট্যাক্স নিয়ে আর কাজ করব না। আচ্ছা, so আমি আবার যাই কাস্টম টেবিলস, ওকে। সো এখানে ক্যাটাগরি ক্যান টোটালস। সো আমি যেহেতু এই যে ক্লাসটা সিলেক্ট করছিলাম, সেজন্য ক্লাস ওয়াইজ টোটাল অ্যাড করার অপশন আমার হাতে আসছে। আমি যদি টোটালে ক্লিক করি তাহলেই হবে, জাস্ট এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন, দেন ওকে। তখন হচ্ছে আমার ক্লাস ওয়াইজ মানে এই বরাবর হচ্ছে আমাদের টোটাল গুলা চলে আসবে, যে ফ্রেশ ফ্রেন্ড ওয়াইজ, সরি কি বলে,
এইগুলোর টোটাল ফর মেলস, ফর ফিমেলস, এই টোটালটা আমি এখানে পেয়ে যাব। তো সিমিলারলি আমি যদি এইটা সিলেক্ট করি, দেন যদি এটা সিলেক্ট করি, দেন ক্যাটাগরি টোটালসে যাই, দেন টোটাল দিই, তাহলে হচ্ছে আমি এই পাশের টোটালটা পেয়ে যাব। সো এই দিকে টোটাল, এই পাশের টোটাল, দুদিকে টোটালটা চলে আসছে। এখন দেখেন, জাস্ট এইটা সিলেক্ট করার পরে, মানে এই পাশে না কিন্তু, যখন আমি এইটা সিলেক্ট করছি তখন আমার কাছে সামারি স্ট্যাটিস্টিক্সটা অ্যাভেলেবেল হয়েছে। তো সামারি স্ট্যাটিস্টিক্সে গেলে আমার কাছে এক্সট্রা বেশ কিছু ইনফরমেশন টেবিলটাতে অ্যাড করার সুযোগ থাকবে। প্রথমত হচ্ছে রো পার্সেন্টেজ, কলাম পার্সেন্টেজ, আর হচ্ছে টেবিল পার্সেন্টেজ। সো রো পার্সেন্টেজ মানে হচ্ছে যে এই ওয়াইজ পার্সেন্টেজ গুলো কেমন হবে, যে ফ্রেশম্যানের মধ্যে মেইলের পার্সেন্টেজ কত, ফিমেলের পার্সেন্টেজ কত। আর কলাম পার্সেন্টেজ হচ্ছে ঠিক তার অপোজিটটা, যে ফ্রেশম্যানের মাঝে, সরি, ফ্রেশম্যানের মাঝে মেইলের পার্সেন্টেজ কত, ফিমেলের পার্সেন্টেজ, উল্টা বলছি। আচ্ছা, পার্সেন্টেজ আসলেই দেখা যাবে। সো এই যে প্লাসে ক্লিক করলে দেখবেন যে রো এন পার্সেন্ট এখানে নিয়ে আসবেন, এবং কলামের পার্সেন্টেজ আমি নিয়ে আসি। তাহলে এখানে অ্যাকচুয়ালি তিনটা পার্সেন্টেজ, দুইটা পার্সেন্টেজ দেখতে পারবো, সাথে হচ্ছে একটা কাউন্ট দেখতে পারবো। So আমি যদি এইগুলাকে নিয়ে অ্যাপ্লাই টু সিলেকশন দেই, তাহলে দেখবেন যে এই টেবিলটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আপাতত এটা ক্লোজ করে দিই এবং টেবিলটা লোড দিই। তো দেখেন তাহলে টেবিলটাতে কি কি অ্যাড হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে ফ্রেশম্যানের বরাবর 8 হচ্ছে আমাদের টোটাল কাউন্ট। মেইলে কতজন ছিল, 57%। এটা হচ্ছে যে ফ্রেশম্যানের মাঝে কত পার্সেন্ট মেল, এবং ফ্রেশম্যানের মাঝে কত পার্সেন্ট ফিমেল। সো ফ্রেশম্যানের মাঝে অ্যাকচুয়ালি 57% মেল এবং 42.9% ফিমেল। আর অন দ্য আদার হ্যান্ড 14.3% মানে হচ্ছে মেইলের মধ্যে 14.3% ফ্রেশম্যান, মেইলের মধ্যে 30.4% জুনিয়র, এবং ম্যাক্সিমামই হচ্ছে, মেইলের ম্যাক্সিমামই হচ্ছে সিনিয়র, 41.1%। সিমিলারলি এই পাশেও ফিমেলের মাঝে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সিনিয়র। তো এই যে সিরিয়ালটা 1 2 3 4 যেভাবে আছে, ফ্রেশম্যান, তারপর জুনিয়র, তারপর সিনিয়র, দেন সফটমোর, এই সিরিয়ালটা যদি ধরেন আপনার মনে হচ্ছে ঠিক নাই, সেক্ষেত্রে এটা ঠিক করার ওয়ে হচ্ছে আপনি আবার কাস্টম টেবিলসে যাবেন। সেখানে গেলে এই যে এইটাকে সিলেক্ট করে ক্যাটাগরি এন্ড টোটালস, সেখান থেকে এদেরকে ধরে আপনি উপর নিচে নিয়ে যেতে পারবেন। তো ধরেন আপনার রুল হচ্ছে জুনিয়রকে প্রথমে রাখতে হবে, হ্যাঁ, অথবা সিনিয়রকে লাস্টে রাখতে হবে। এরকম যদি রুল হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই দিবেন, দেন ওকে দিয়ে দিবেন, তখন হচ্ছে এই সিরিয়ালটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ম্যানুয়ালি চেঞ্জ করা লাগবে না, আপনি হচ্ছে প্রি ডিফাইন করে রাখতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি কিভাবে থাকবে। তো এখানে আরো বেশ কিছু জিনিস আছে, যে এই যে পার্সেন্টেজ গুলা এইভাবে এইভাবে আছে, তো এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান যে এটার অ্যাপিয়ারেন্স কিরকম হবে, সো সেক্ষেত্রে ধরেন এখানে পজিশনটা দিয়ে দিলেন রোজ। সো এই যে সামারি স্ট্যাটিস্টিক্স পজিশন রোজ দিলে এগুলো হচ্ছে রো ওয়াইজ চলে আসবে। আর বাই ডিফল্ট এগুলো কলামসে ছিল, সেজন্য এই কলামসে ছিল। So আমি রোজ দিয়ে দেখলাম কিরকম হয়। রোজে দেখা যাচ্ছে এরকম। তো অনেক সময় হয় যে আমাদের উপরে কলামে ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো যদি পাশাপাশি থাকে অনেক ইজি বিজি হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে টেবিলটা এইভাবে তৈরি করা ভালো। তো আমি যদি যেমন এক্সাম্পলটা দেখাই, ধরলাম যে কোথায় গেল ক্লাস, ধরেন ক্লাসটা হচ্ছে উপরে আর জেন্ডারটা হচ্ছে নিচে। ওগুলো সরে গেছে, আবার নিয়ে আসি, রো, কলাম, অ্যাপ্লাই সিলেকশন, ক্লোজ। সো এখন যদি আমি পজিশনটা কলামে রাখি, তাহলে আমার টেবিলটা কত চড়া হয়ে যাচ্ছে, অনেক চড়া হয়ে যাচ্ছে, কারণ ক্লাসে অনেকগুলা লেভেল ছিল। আমি যদি সাথে টোটালটাও অ্যাড করি, so এখন টোটাল ছিল না। So আমি যদি এখানে ক্যাটাগরি টোটালে গিয়ে টোটালটাও অ্যাড করে দিই, অ্যাপ্লাই সিলেকশন, এন্ড এখানেও যদি টোটালটা অ্যাড করে দিই, সরি, টোটাল, অ্যাপ্লাই, ওকে, দেখা যাবে যে অনেক চড়া হয়ে গেছে টেবিলটা। সো টেবিলটা এখানে আসলে এইভাবে শো করা উচিত না। তো এই ধরনের কেসে হচ্ছে এটাকে যেভাবে আমার শো করলে ভালো হয় সেভাবে হচ্ছে শো করব। এখন ধরেন এখানে আরেকটা অপশন আছে পজিশনের বরাবর, হাইট। হাইটে দিলে অ্যাকচুয়ালি এই যে লেভেলগুলো ছিল যে কোনটা কোন পার্সেন্টেজ, হ্যাঁ, সেইটা এখান থেকে সরে যাবে।
সো অনেক সময় দেখা যায় যে আমার আসলে এটা দেখানোর প্রয়োজন নাই। ধরেই ধরে যে আমি এখান থেকে একটা সরাই দিই, লেটস সে রো পার্সেন্টেজটা আমি সরাই দিলাম, আমার কাছে শুধু কলাম পার্সেন্টেজটা আছে। অ্যাপ্লাই সিলেকশন, ক্লোজ, আমি এটা হাইড করে দিচ্ছি এবং ক্লাসটাকে এখানে নিয়ে আসি, জেন্ডারটাকে এই পাশে নিয়ে যাই এবং ওকে। তো এই যে টেবিলটা আমার কাছে আছে এখন, এইটাকে যদি আরেকটু সুন্দর করতে চাই তাহলে 1 2 0 1 এগুলোকে সরিয়ে দিতে হবে। সো আমি এডিটে যাই, অপশনস, সেখান থেকে এখানে দিচ্ছি লেভেলস, এখানে দিচ্ছি লেভেলস, অ্যাপ্লাই, ওকে। আবার যদি সেম কমান্ডটা রান দিই, কাস্টম টেবিলস, ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের টেবিলটা এখন বেশ সুন্দর, ছিমছাম, এটা বেশ প্রেজেন্টেবল। তো এইখান থেকে এই টেবিলটা থেকে আমরা চাইলে একটা ভিজুয়ালাইজেশনও রেডি করতে পারি। এরকম কিভাবে? তো আমি যদি এখন কাস্টম টেবিলসে যাই, এখান থেকে আমি এই কাউন্টটা সরাই দিই, কাউন্টটা সরাই দিই, সাম স্ট্যাটিস্টিক্স, কাউন্ট সরাই দিলাম, শুধুমাত্র পার্সেন্টেজটা রাখলাম, অ্যাপ্লাই সিলেকশন, ওকে। সো আমার কাছে শুধুমাত্র পার্সেন্টেজটা আছে যে মেইলের মধ্যে কোন ক্লাসে কত পার্সেন্টেজ। এটাকে যদি ডাবল ক্লিক করি, এটাকে যদি ডাবল ডাবল ক্লিক করি, হলো না কেন? কি ব্যাপার, মাত্রই তো ওপেন হইলো। সেটা আরেকবার নাম দেই, ওকে, ডাবল ক্লিক করি, আচ্ছা আসছে। ও আবার চলে গেছে। আচ্ছা, ডাবল ক্লিক করলে যখন এই এই যে সেল সিলেকশনের অপশনটা আসবে, তখন হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে ক্রিয়েট গ্রাফ বলে একটা অপশন পাবেন। সেখানে যদি আপনি ধরেন বার গ্রাফ দেখাইতে চাচ্ছেন এই টেবিলটা থেকে, সো এখন কাহিনী হচ্ছে এই টেবিলটা স্পেসিফিক ফরম্যাটে থাকা লাগবে এই বার গ্রাফটা এখান থেকে তৈরি করার জন্য। রাইট বাটন ক্লিক, ক্রিয়েট গ্রাফ, বার। এই হচ্ছে বার গ্রাফ। এখানে অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে? সো সমস্যাটা হয়ে গেছে এই টোটালটার জন্য, টোটাল থাকার কারণে একটা টোটালের বার এখানে অ্যাড হয়ে গেছে। সো ইন জেনারেল ওইটা বাদ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিভিন্ন কালার গুলো হচ্ছে যে বিভিন্ন রো। সো এটা আসলে খুব একটা এক্সপ্লেনেবল না। হ্যাঁ, সো এক্সপ্লেনেবল করতে চাইলে টেবিলটাকেও স্পেসিফিক ফরম্যাটে থাকা লাগবে, সো সেখানে টোটালও থাকা যাবে না। কাস্টম টেবিলে যাই, সেখান থেকে হচ্ছে টোটালটা সরাই দিই, অ্যাপ্লাই, এখানেও টোটালটা সরিয়ে দিই, অ্যাপ্লাই, ওকে। টেবিলটা এখন এইভাবে আছে। আর এইখান থেকেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের কাঙ্ক্ষিত টেবিলটা পাবো না। কারণ মানে ইয়াটা পাবো না, প্লটটা পাবো না কেন? বারে গেলে দেখবো যে এই যে এরকম একটা আসলো, সমস্যাটা হয়ে গেছে যে এই যে কালারিংটা, এই কালারিংটার কারণে ধরেন এখানে মেল, এখানে হচ্ছে ফিমেল। আমার অ্যাকচুয়ালি কালার প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন ছিল সরাসরি নামটাই যেন নিচে থাকে। তো সেই কাজটা করার জন্য আমরা একটু টেবিলটাকে আর একটু চেঞ্জ করতে পারি। যে এটাকে ধরে, ক্লাসটাকে ধরে ধরলাম, উপরে নিয়ে গেলাম, সরি, বিপদ হয়ে গেল। সেট, কন্ট্রোল সেট, আবার দিই কাস্টম টেবিলস। হ্যাঁ ঠিক আছে। ক্লাসটাকে ধরে যদি আমি উপরে নিয়ে যাই এবং ওকে দেই, টেবিলটা এখন এইভাবে আছে, বাট আমি যদি এটার প্লট দেখতে চাই, রাইট বাটন, ক্রিয়েট গ্রাফ, বার, তাহলে আচ্ছা এটাও মিনিংফুল কিছু হইলো না। আচ্ছা, সো বার বার প্লটটা এখান থেকে আসলে ড্র করাটা বেশ ঝামেলার ফিল হচ্ছে। সো এইভাবে আসলে বার প্লটটা ফিট না করি। সো প্লটিং এর জন্য আরেকটা ওয়ে হচ্ছে, উপরে দেখবেন গ্রাফস, গ্রাফসে ক্লিক করলে দেখবেন চার্ট বিল্ডার, আর একটা হচ্ছে লেগাসি ডায়ালগস। সো চার্ট বিল্ডারে গেলে আপনি সরাসরি অনেকগুলো অপশন পাবেন। এটা ডো নট শো দিয়ে দিই। So এখানে হচ্ছে সরাসরি অনেকগুলো অপশন পাবেন, যে বার প্লট, লাইন প্লট, এরিয়া প্লট ইত্যাদি ইত্যাদি। আর এখানে গ্রাফসে লিগাসি ডায়ালগে সরাসরি হচ্ছে এই অপশনগুলো পেয়ে যাবেন। ধরুন আমি বার প্লট দেখতে চাচ্ছি, বারে ক্লিক করলাম, এখানেও বেশ কিছু অপশন আছে, সিম্পল, ক্লাস্টার্ড, স্ট্যাকড। ধরেন আমি চাচ্ছি ক্লাস্টার্ড বার প্লট দেখতে। সো ক্লাস্টার্ড বেসড অন, আমার কাছে যেহেতু দুইটা ক্যাটাগরি ছিল, so একটা ক্যাটাগরি ফর দ্য কালার আর একটা ক্যাটাগরি ফর দ্য এক্সিস। সো আমি এটা দিচ্ছি,
ডেটা ইনসার্ট সামারিজ ফর গ্রুপস অফ কেসেস, সামারিজ অফ সেপারেট ভেরিয়েবলস, ভ্যালুস অফ ইন্ডিভিজুয়াল কেসেস। আমি এটা দিচ্ছি শুরুতে ডিফাইন। ওকে। সো আচ্ছা, আমি না এটার সাথে পরিচিত না, টু বি অনেস্ট। আমি চার্ট বিল্ডার দিয়ে পরিচিত। সো এটা দিয়ে যেহেতু পরিচিত, সেটা দিয়ে কাজ করি। সো জেন্ডার রেকর্ডেড এবং কি ছিল, ক্লাস ছিল। সো আমি চাচ্ছি এরকম একটা প্লট, সেইটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। জেন্ডার রেকর্ডেডটাকে আমি অ্যাক্সেসে দিচ্ছি, আর কালারিংটা হচ্ছে বেসড অন দিস ক্লাস। সো আমি যদি এখন ওকে দেই, তাহলে কি হইলো? তাহলে হইলো হচ্ছে মেইলের মধ্যে এই যে গ্রিনটা অনেক হাই, ফিমেলের মধ্যে গ্রিনটা অনেক হাই। সো এই হাইরা কারা? এই হাইরা হচ্ছে সিনিয়র ক্লাস, আর এটা হচ্ছে সফটমোর। হচ্ছে আমি এখান থেকে একটা কম্পারিজন দেখতে পাচ্ছি। সো এই প্লটটাকে যদি আমি এখন এডিট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে রাইট মানে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে হচ্ছে আমার কাছে এরকম একটা অপশন চলে আসবে, সাথে আরেকটা ছোট করে উইন্ডো আসবে, সেটা হচ্ছে প্রপার্টিস উইন্ডো। সো এটা আমি ক্লোজ করে দিচ্ছি আপাতত, কারণ ওইটা বারবার আনা যাবে। কিভাবে আনা যাবে সবই দেখবো। এখানে আমি যদি চাই এই যে নামটা চেঞ্জ করতে পারি। সেইখানে ধরলাম, ডাবল ক্লিক করে এটা অ্যাক্টিভেট করে আমি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারি, জেন্ডার অফ রেসপন্ডেন্টস। তারপর এখানে কেটে দিলাম। তারপর এটাকে চাইলে আমি এই যে এখানে যে লেখাটা আছে এটাকেও চেঞ্জ করতে পারবো। এখানে এটার পজিশনটাকেও ধরে পজিশনটাকেও চেঞ্জ করতে পারবো। সিলেকশন করতে, হ্যাঁ, হয়ে গেল। সেটাকে ধরে আমি চাইলে এখানে নিয়ে আসলাম, বা অন্য কোথাও নিয়ে যেতে পারি। প্রবলেমটা হয়েছে, আমরা যখন আর এই কাজগুলো করতাম তখন আমাদের কাছে কোড ছিল, আমরা এই প্লটটাকে আবার পেতে পারতাম কোনো না কোনো ভাবে। বাট এসপিএস সমস্যা হয়ে গেছে, এই কোডটা আমাদের কাছে অ্যাভেলেবল না। আমি এই যে এইমাত্রই যে কাজটা করলাম, এটাকে এখান থেকে ধরে খেয়ে নিয়ে আসলাম, এই সেম কাজটা আর কোনোভাবেই অন্য কেউ করতে পারবে না। আমি নিজেই একটু পরে করতে পারবো না। যে আমি চাইলেও এখন চাইলেও এটাকে ধরে এক্স্যাক্টলি আগে কোথায় ছিল সেখানে নিয়ে যেতে পারবো না, কারণ আমি জানি না অ্যাকচুয়াল পজিশন কি ছিল। ইভেন এটাকে যে সিলেক্ট করতে গেলেও ঝামেলা হচ্ছে। সিলেক্ট করলাম করে এই যে এখানে নিয়ে আসলাম, Let's say এই জায়গায়, তো ক্লাস এখানে থাকলো। ঠিক আছে, জিনিসটা সুন্দর, বাট অনেক সময় প্রবলেমেটিক। তো সবকিছুর সুবিধা অসুবিধা আছে। তো এখন আমি এটার নামটা চাইলে চেঞ্জ করতে পারি, যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে আর কি আমাদের কাছে ওই এডিটের কিছু অপশন আসবে, প্লটটা এডিটের কিছু অপশন আসবে। আচ্ছা, সো ধরেন আমি চাচ্ছি যে এখানে বার প্লটগুলোর উপরে নাম্বার দিয়ে দিতে, ফ্রিকোয়েন্সি। সেটার জন্য হচ্ছে এখানে দেখবেন, কোথায় গেল, এখানে অপশন ছিল রাইট বাটন, শো ডেটা লেভেলস। একটার জন্য আসছে কেন, আমার তো সবগুলো শো করতে হবে। রাইট বাটন, শো ডেটা লেভেলস, ঠিক আছে। আচ্ছা, ওই সময় মনে হয় শুধু একটা বার সিলেক্ট করছিলাম, সেই জন্য একটার জন্য শো করছে। বাট এই হচ্ছে ডেটার লেভেলটা এখানে শো করা যায়। ইভেন এখানে চাইলে ডাবল ক্লিক করে লেভেলের পজিশনটাও চেঞ্জ করা পসিবল। সো সেটার জন্য এই যে ডেটা লেভেলসে যাবেন, সেখান থেকে হচ্ছে এই যে লেভেল পজিশন কোথায় হবে। সো ডেটা ভ্যালু লেভেলসে গিয়ে এটার পজিশনটা আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, অথবা কাস্টমে দিয়ে, ধরেন আপনি চাচ্ছেন উপরের দিকে থাকুক, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, মানে অ্যাপ্লাই, তাহলে সেটা উপরে চলে যাবে। এখন এদের ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট একটা ইয়ে আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, সেটা যদি না চান সেক্ষেত্রে ফিল এন্ড বর্ডারে যাবেন, সেখান থেকে ফিলে ক্লিক করবেন, করে এটা দিয়ে দিবেন ট্রান্সপারেন্ট, দেন অ্যাপ্লাই। তাহলে হচ্ছে সেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেন আপনি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আহ, কোথায় নাম্বার ফরম্যাট, কোথায় ছিল, বর্ডার, টেক্সটাইল, রাইট। সো টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে হচ্ছে টেক্সটাইলে আসবেন, সেখান থেকে হচ্ছে টেক্সটের কালার হোয়াইট, অ্যাপ্লাই। আর বর্ডারটাকেও ট্রান্সপারেন্ট করে দিলে বেটার। সো বর্ডারে ক্লিক করে ট্রান্সপারেন্ট, অ্যাপ্লাই। সো ক্লোজ।
তো এই হচ্ছে আমাদের টিপ, মানে সুন্দর একটা প্লট তৈরি হয়ে গেল। এখন এটা যদি ক্লোজ করে দিই তাহলেই হবে, আমার কাছে আউটপুটে ওটা অ্যাভেলেবেল থাকবে। এই হচ্ছে সেই প্লট। এটাকে কপি, দেন হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় পেস্ট। সো কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে, এটা এটা হচ্ছে এক্সেল কম্পেটিবল হয়ে আছে। সো এখান থেকে আপনি চাইলে চার্টের ডিজাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, যেহেতু এটা এক্সেল এর ফাইল অ্যাকচুয়ালি। হয়ে গেল সুন্দর একটা প্লট। সো এইভাবে হচ্ছে প্লটিং করা যাচ্ছে, কাস্টম টেবিল করা যাচ্ছে। এখন আমরা একটা টেস্ট করি, আরেকটা টেস্ট করি। আমরা শুরুতে টি টেস্ট দেখে ফেলছি। সো আমরা যদি এখন অ্যানোভা করতে চাই, মানে মাল্টিপল টেস্ট করবে। সো মাল্টিপল কোথায় আছে? ক্যাটাগরি সব লাস্টের দিকে। এমপ্লয়মেন্টে কত করা ছিল? ফুল টাইম, পার্ট টাইম, আনএমপ্লয়েড। আচ্ছা, সো আমরা এটা কি ইউজ করি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হিসেবে, এবং জানার জন্য যে ফুল টাইম, পার্ট টাইম এবং আনএমপ্লয়েড যে মানুষগুলো আছে তাদের টেক্সট মেসেজিং এর সংখ্যা কতটুকু ভ্যারি করে, হয় কি পরিমাণ ভ্যারি করে। অথবা আরো বেটার হয় যে স্পেন্ডিং বিহেভিয়ার ডিফারেন্ট কিনা। হ্যাঁ, সো যারা ফুল টাইম, স্বাভাবিকভাবেই ডিফারেন্ট হওয়া উচিত। সো যারা ফুল টাইম এমপ্লয়মেন্ট আছে, যারা পার্ট টাইম আছে, যারা আনএমপ্লয়েড, তাদের মধ্যে কোনো ধরনের ভেরিয়েশন আছে কিনা স্পেন্ডিং এ, সেটা আমি জানতে চাচ্ছি। সো আমার প্রয়োজন অ্যানোভা করা। সো আমি যাচ্ছি অ্যানালাইজে, সেখান থেকে কম্পেয়ার মিনস। কম্পেয়ার মিনসে গেলে একটা লাস্ট অপশন পাবেন, ওয়ান ওয়ে অ্যানোভা। সো ওয়ান ওয়ে অ্যানোভাতে ক্লিক করবেন। সেখান থেকে হচ্ছে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট লিস্ট আর একটা হচ্ছে ফ্যাক্টর। সো ডিপেন্ডেন্ট লিস্ট হচ্ছে যেই নাম্বারটা আছে, যেই নাম্বারের এভারেজের ডিফারেন্স আপনি দেখতে চাচ্ছেন সেটা। সো আমাদের জন্য সেটা হচ্ছে স্পেন্ডিং। সো আমি যাব স্পেন্ডিং এ, স্পেন্ডিং, এখানে ডিপেন্ডেন্ট লিস্টে নিয়ে আসলাম। আর ফ্যাক্টর থাকবে হচ্ছে সেই গ্রুপিং ভেরিয়েবলটা। সো গ্রুপিং ভেরিয়েবলটা হচ্ছে এমপ্লয়মেন্ট ফ্যাক্টর। সো আর কিছু আমি এখান থেকে চেঞ্জ করব না, সরাসরি ওকে তে ক্লিক করলাম। ওকে তে ক্লিক করলে আমাদের কাছে অ্যানোভা টেবিল চলে আসবে। বিটুইন গ্রুপ সাম স্কোয়ার, উইদিন গ্রুপ সাম স্কোয়ার ইত্যাদি অনেক কিছু থাকবে, বাট আমাদের দেখার বিষয় হচ্ছে পি ভ্যালু। সো পি ভ্যালু দেখাচ্ছে 0.467। খুবই সাসপিশিয়াস। আমাদের তো অ্যাকচুয়ালি ডিফারেন্ট হওয়া উচিত ছিল, কেন ডিফারেন্ট হইলো না? সো আমি এখন পোস্ট হক অ্যানালাইসিস করবো যে অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্ট থাকার কথা, বাট হইলো না কেন, বাট কোনগুলোর মাঝে হওয়া হইতে হইতেও হয় নাই। হ্যাঁ, সো এই ধরনের ইনফরমেশন আমার জানার প্রয়োজন। সো আমি ডায়ালগ বক্সটা আবার ওপেন করব, ওয়ান ওয়ে অ্যানোভা। সেখানে দেখেন পোস্ট হক বলে একটা অপশন আছে। সো পোস্ট হকে ক্লিক করব। সেখানে প্রচুর অপশন আছে। সো তাদের মাঝে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে বন ফেরনি কারেকশন। সো বন ফেরনি, এবং এটার পাশাপাশি আরো অনেকগুলো অপশন আছে। সো আমি খুব সম্ভবত তিনটা দেখাইছিলাম, বন ফেরনি, টুকি এন্ড আরেকটা কোনটা, ডানকান না। সো অনেকগুলো আছে, আপনারা আছে ট্রাই করে দেখতে পারেন। বন ফেরনি দিয়ে আমি কন্টিনিউ দিলাম, দেন ওকে। তো দেখেন আমি হচ্ছে এখানে জিনিসগুলো পাচ্ছি যে ফুল টাইম এবং পার্ট টাইম এমপ্লয়মেন্টের মধ্যে তাদের, আমি যদি একটু ইয়ে করি, হ্যাঁ, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে যে ফুল টাইম এবং পার্ট টাইম এমপ্লয়মেন্ট, মানে ফুল টাইম এবং পার্ট টাইমের মাঝে এভারেজে স্পেন্ডিং এর ডিফারেন্স কিরকম। সো এটা দেখাচ্ছে 3.078। সো এই ডিফারেন্সটা ইনসিগনিফিকেন্ট, কারণ আমি হলো দেখতে পাচ্ছি ওয়ান। ফুল টাইম এবং আনএমপ্লয়েড এর মধ্যে এভারেজ ডিফারেন্স দেখাচ্ছে 76.111। কিন্তু এইটাও স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট, বিকজ এটার পি ভ্যালুটাও 0.976। আবার পার্ট টাইমের সাথে ফুল টাইম, এটা তো অলরেডি আমরা দেখে ফেলছি, পার্ট টাইম ফুল টাইমের সাথে পার্ট টাইমে ফুল টাইম তো একই কথা। সো এই দুইটার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি পি ভ্যালু এক্স্যাক্টলি সেম থাকবে, স্ট্যান্ডার্ড এরর এক্স্যাক্টলি সেম থাকবে। মিন ডিফারেন্সেস সাইনটা হচ্ছে উল্টো হয়ে গেছে, কারণ উপরেরটা হচ্ছে ফুল টাইম মাইনাস পার্ট টাইম, এখানে পার্ট টাইম মাইনাস ফুল টাইম। সো এই জন্য হচ্ছে এই ডিফারেন্সটা ডিফারেন্ট। বাট ওভারঅল আমরা এখানে সবগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পি ভ্যালু একটারও সিগনিফিকেন্ট ইন্ডিকেটর করতেছে না। তো তার মানে হচ্ছে আসলে তিনটার মধ্যেই, তিনটা গ্রুপেই অ্যাভারেজ স্পেন্ডিং সিমিলার।
সো আমি এখন তাহলে অন্য একটা ভেরিয়েবল নেই, স্পেন্ডিং এর বদলে আমি নিব হচ্ছে লেটস সে টেক্সট মেসেজিং। টেক্সট মেসেজিং, এখানেও পোস্ট হকে বনফেরনি দিয়ে রাখলাম, কন্টিনিউ, ওকে। এখানেও আমাকে সিগনিফিকেন্ট ডিফারেন্স বলতেছে না। সো এখানেও আসলে মাল্টিপল কম্পারিজনটা দেখানো পসিবল হচ্ছে না। আমি একটা কাজ করি, অন্য কোনো একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নেই যেখানে আসলে দেখানো পসিবল হবে। আমি কম্পিউটারটা নেই, এখানে আবার প্রিভিয়াসে যাই, এমপ্লয়মেন্টের বদলে কম্পিউটার, ওকে। সো ইয়েস, এখানে হচ্ছে হইতে হইতেও হয় নাই। সো অনেক ছোট 10% লেভেলে আর কি সিগনিফিকেন্ট বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, এখানে কিছু সিগনিফিকেন্ট ডিফারেন্ট আছে, ডিফারেন্স আছে, বাট সেটা 10% লেভেলে, 5% লেভেলে না। So, এখানে যদি আমি তাকাই যে কাদের মাঝে আসলে হওয়ার চান্সটা বেশি ছিল, যে ডিফারেন্স হয়তো হইতে পারতো, আমি সরাসরি পি ভ্যালুতে চলে যাই, সিগ কলামটাতে। প্রথমটা 1, পরেরটা 0.116, পরেরটা 1, পরেরটা 0.098। সো এইটাতে আমি একটু তাকাইতে পারি যে এই দুইটা কারা, ল্যাপটপ এবং ট্যাবলেট ইউজার। সো ল্যাপটপ এবং ট্যাবলেট ইউজারদের মধ্যে টেক্সট মেসেজিং এর এভারেজ ডিফারেন্স হচ্ছে 140। সো এইখানে একটা ডিফারেন্স থাকার সম্ভাবনা ছিল। আর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেন, এইখানে যদিও এভারেজ ডিফারেন্সটা ডেস্কটপ এবং ট্যাবলেট ইউজারদের চেয়েতে কম, হ্যাঁ 140, ম্যাগনিচিউডটা হচ্ছে 140, এখানে হচ্ছে ম্যাগনিচিউডটা 159, কিন্তু এইটার জন্য পি ভ্যালুটা 0.098 আসছে, এইটার জন্য পি ভ্যালু আসছে 0.116। কারণ কি? কারণ হচ্ছে স্যাম্পল সাইজ। খুব সম্ভবত ডেস্কটপ এবং ট্যাবলেট ইউজারদের মধ্যে স্যাম্পল সাইজটা ল্যাপটপ এবং ট্যাবলেট ইউজারদের মধ্যে স্যাম্পল সাইজের চেয়ে বেশি ছিল, সরি কম ছিল। তো আমি যদি একটু স্যাম্পল সাইজটা দেখি, এখানে ল্যাপটপ ইউজার ছিল 11, ডেস্কটপ 20, ল্যাপটপ 80। তো এখানে কি ল্যাপটপ ছিল? এইখানে ল্যাপটপ ছিল না, সেই কারণে হচ্ছে ওই যে ছোট ছোট ছিল, যে সেই কারণে আমি অ্যাকচুয়ালি ভ্যালিড কনক্লুশন ড্র করতে পারি নাই, সেখানে ভুল হওয়ার চান্সও বেশি আছে। সো এখানে আসলে সবগুলোতেই 30 বা 35-এর আশে বেশি হওয়া উচিত। আদারওয়াইজ এই ধরনের প্যারামেট্রিক টেস্ট গুলো আমাদেরকে কিন্তু রাইট ইনফরমেশন দেয় না। আমি যদি আরেকটা ভেরিয়েবল দিয়ে এই টেস্টটা করি, কম্পিউটারের বদলে সে আর কি থাকতে পারে, মেজর ইন্টেনশন, এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে। সো টেক্সট মেসেজের বদলে দিচ্ছি জিপিএ, ওকে। সেখানে অবভিয়াসলি ডিফারেন্স দেখানো উচিত ছিল, বাট ডেটা সাইজ যেহেতু কম, ছোট, তো ডেটা সাইজ ছোট কিভাবে বুঝলাম? এখন আমি জানি যে এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে এমন ক্যাটাগরিও আছে যে ক্যাটাগরি গুলোতে ফ্রিকোয়েন্সি খুবই লো, হয়তো 10-এর কম, হ্যাঁ যেমন আইএস এর 6, আনরিসাইটেড এর 7। সো এইগুলা থেকে অ্যাকচুয়ালি ভ্যালিড কনক্লুশন ড্র করা ইম্পসিবল, যে কারণে আমি আসলে সবগুলোতেই কোনো ডিফারেন্সের কোনো লক্ষণ পাচ্ছি না, এবং এদের স্ট্যান্ডার্ড এররও ঠিকঠাক নাই। সো এইভাবে হচ্ছে আমরা অ্যানোভা করতে পারি, বাট অ্যানোভার চেয়েও পাওয়ারফুল হচ্ছে যে আমরা এই মাত্রই কি দেখলাম, ধরলাম টেক্সট মেসেজের সংখ্যাটা এমপ্লয়মেন্টের সাথে ভ্যারি করে কিনা, এভাবে চিন্তা করলাম। এখন কথা হচ্ছে শুধু তো এমপ্লয়মেন্টের সাথে ভ্যারি নাও করতে পারে, আরো বেশ কিছু জিনিসের সাথে ভ্যারি করতে পারে। সো সেই ধরনের কেসে কিন্তু আমরা লিনিয়ার মডেলিং করতে পারি। সো সেটার জন্য আমরা যাব হচ্ছে অ্যানালাইজ, সেখানে যাবেন হচ্ছে কোথায়, রিগ্রেশন, সেখানে দেখবেন লিনিয়ার, আশেপাশে আরো অনেকগুলো জিনিস আছে, যেমন বাইনারি লজিস্টিক আছে, মাল্টিনোমিয়াল লজিস্টিক আছে, বাট আমরা দেখবো হচ্ছে লিনিয়ার। এখানে প্রবিট মডেলের একটা অপশন আছে, অর্ডিনাল লিনিয়ার মডেলিং এর অপশন আছে, বাট এই এই অ্যাপ্লিকেশনটার জন্য আমরা লিনিয়ার মডেলে থাকবো। সেখানে অপশন আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে, দেন হচ্ছে আর কোনো ওয়েটেড, মানে কি বলে, ভিতরে গেলে আর হচ্ছে আর বেশ কিছু অপশন পাবেন। আর এখানে মেথডটা কি হবে, স্টেপ ওয়াইজ রিগ্রেশন হবে নাকি ব্যাকওয়ার্ড, নাকি ফরওয়ার্ড, নাকি রিমুভ ইত্যাদি। সো আমি এখানে দিব হচ্ছে, ওটা ছিল টেক্সট মেসেজেস, এটাকে দিচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে দিচ্ছি যে তাদের বয়সের সাথে রিলেটেড থাকতে পারে টেক্সট মেসেজিং।
তারপর সোশ্যাল নেটওয়ার্কিং স্কোরের সাথে থাকতে পারে অবভিয়াসলি, সেটা হায়ার হইলে এটাও হায়ার হওয়ার চান্স আছে। তারপর ওয়েলথের সাথে থাকতে পারে রিলেশন, কম্পিউটার থাকা না থাকার সাথে রিলেশন থাকতে পারে। সো আমি হচ্ছে আপাতত এই চারটা ভেরিয়েবলকে নিলাম, নিয়ে আমি একটা মডেল ফিট করব। সো আমি এখানে ওকে দিচ্ছি এবং মেথডে এন্টার দিচ্ছি। সো এখানে মেথডের মধ্যে এন্টারের পাশাপাশি আর কয়েকটা আছে। এন্টার দেওয়ার মানে হচ্ছে যে সরাসরি সবগুলা ভেরিয়েবলকে নিয়ে একটা মডেল ফিট করবে। আর স্টেপ ওয়াইজের মানে হচ্ছে সে প্রথমবার রান দিয়ে দেখবে যে কোন ভেরিয়েবলটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, সেটাকে নিবে, দেন পরেরটাকে নিবে। যদি দেখে যে একটা ভেরিয়েবলও সিগনিফিকেন্টলি রিলেটেড না উইথ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে দেখা যাবে যে কোনো ভেরিয়েবলকে নিয়েই আর মডেল ফিট করবে না। তো দুইটাই দেখবো, প্রথমে এন্টারটা দেখি। এন্টার দিয়ে আর কিছুতে চেক করলাম না, সরাসরি ওকে। সো এটা রান দিলে আমরা হচ্ছে কয়েকটা ইনফরমেশন পাবো। প্রথমে পাবো হচ্ছে অ্যাডজাস্ট আর স্কোয়ারের ভ্যালু এবং আর স্কোয়ারের ভ্যালু। সো এটার ভ্যালুটা যত বেশি তত ভালো, বাট আমাদের ক্ষেত্রে খুবই কম আসছে। সো পয়েন্ট মানে হচ্ছে 0.35%। এই মডেলটা এই এই মডেলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 3.5%-কে এক্সপ্লেন করতে পারে আফটার কনসিডারিং দ্য ইনক্লুশন অফ মেনি ভেরিয়েবলস। সো তার মানে হচ্ছে মডেলটা খুব একটা ভালো না, বাট আমি মানে সামনের দিকে আগাই জাস্ট দেখার জন্য আউটপুট কি কি আছে। তো প্রথমে আছে হচ্ছে অ্যানোভা টেবিল। তো কথা হচ্ছে এই অ্যানোভা টেবিল আসলে কি ইন্ডিকেট করে। তো রিগ্রেশন মডেলিং এর ক্ষেত্রে মনে আছে কিনা আমি বলছিলাম যে এই যে ভেরিয়েবল গুলোকে আমি অ্যাড করলাম, এই ভেরিয়েবলের যে কোফিশিয়েন্ট গুলো আমি পাচ্ছি এই কোফিশিয়েন্ট টেবিলে আনস্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্টস এর কলামে বি তে, এই বি যে ভেরিয়েবল গুলা ভ্যালু গুলা পাচ্ছি এরা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্টস। সো এই রিগ্রেশন কোএফিসিয়েন্টস গুলা কিন্তু অ্যাকচুয়ালি এভারেজ ইন্ডিকেট করে। সো এই অ্যানোভা টেবিল অ্যাকচুয়ালি টেস্ট করে এই যে রিগ্রেশন কোফিশিয়েন্টস গুলা তারা সবাই জিরো কিনা, মানে তারা জিরো থেকে অ্যাটলিস্ট একটা ভেরিয়েবলের রিগ্রেশন কোফিশিয়েন্ট জিরো থেকে ডিফার করে কিনা, সেইটা অ্যাকচুয়ালি এই অ্যানোভাটা টেস্ট করে। সো আমাদের মডেলটা তখনই ভ্যালিডিটি পাবে যখন দেখা যাবে যে এই অ্যানোভার পি ভ্যালুটা 0.05 এর চেয়ে ছোট। তো যেহেতু এটা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট ভ্যালুটা বা পি ভ্যালুটা দেখাচ্ছে যে এটা 0.05 এর চেয়ে ছোট না, তার মানে হচ্ছে যে আমাদের মডেলটাও খুব একটা ভ্যালিডিটি পাবে না। এবং এটা আরো ভালোভাবে প্রকাশ পায় এই অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মাধ্যমে। এখানেও দেখা যাচ্ছে যে মাত্র 3.5% বা 0.035। সো এটাও ইন্ডিকেট করে যে আমাদের মডেলটা ভালো হয় নাই। সো এই ভ্যালুটা ওয়ানের যত কাছে হবে তত মডেলটা ভালো। সো আমি আবার ব্যাক করি, ব্যাক করে আরো দুই একটা ভেরিয়েবল এখানে অ্যাড করি। এইজ, সোশ্যাল নেটওয়ার্কিং, ওয়েলথ, আমি জিপিএটাও অ্যাড করি, স্যালারিটাও অ্যাড করি। মানে লজিক্যাল ইলজিক্যাল যাই হোক সবকিছুই অ্যাড করি জাস্ট দেখার জন্য যে আসলে কিভাবে কাজ করে জিনিসটা। হ্যাঁ, ওয়েলথ কি অ্যাড করছিলাম। আচ্ছা, করি বা না করি ওকে দিয়ে দিই। সো আগে ছিল 3 পয়েন্ট সামথিং, 3.5, 0.035, আর এখন হচ্ছে 0.026। মডেলটা আরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আসলে এই মডেলটা এই ভেরিয়েবল দিয়ে হয়তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্সপ্লেন করা পসিবল না। তো আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করে ফেলি জাস্ট বোঝানোর জন্য। সো আমি সবগুলাকে সিলেক্ট করে সরাই দিলাম। তো একটু অ্যাপ্রোপ্রিয়েট কিছু নেই, জিপিএটাকে নেই ডিপেন্ডেন্টে, তারপর এইটাকে নেই ইন্ডিপেন্ডেন্টে, এমপ্লয়মেন্টটাকে নেই ইন্ডিপেন্ডেন্টে, টেক্সট মেসেজটাকে নেই, কি পরিমাণ স্পেন্ড করে সেটা নেই, সোশ্যাল নেটওয়ার্কিংটাকে নেই। স্যালারি আর স্পেন্ডিং কিন্তু একটা একটার সাথে রিলেটেড। দুইটা সেম টাইপের জিনিসকে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে নেই তাহলে মাল্টি কোলিনিয়ারিটির ইস্যু থাকবে। তো আমি আপাতত সেটাকে নিচ্ছি না। তবে সে কোন ক্লাসে আছে সেটা নেয়া মিনিংলেস, কারণ জিপিএ তো অনেক খুব সম্ভবত ফার্স্ট ইয়ার স্টুডেন্ট জিপিএ ছিল না, এরকম কিছু সম্ভবত ছিল। যাই হোক, ওকে দিয়ে দিলাম। সো এইটাও আমাকে মডেলে খুব ভালো ডেটা দিচ্ছে না, 0.31। সো আচ্ছা, যাই হোক, আমরা একটু তাহলে কোফিশিয়েন্ট গুলো দেখি, কারণ আমাদের মডেলটা খারাপ হচ্ছে এই ডেটার কারণে। সো ডেটার দোষ, আমার দোষ না। সো এনোভা এরকম এরকম
কোফিশিয়েন্টের ভ্যালুগুলো এখানে পাচ্ছি। এখন এই এই যে অপশনগুলো ছিল, সেই অপশনে আমি কিন্তু মানে ফিটেড ভ্যালু পাচ্ছি না। যে জিপিএ, সে যদি আমি এই সেই মডেলটাতে একটা মডেলের যে আউটপুটটা হবে, সেই আউটপুট ভেরিয়েবলগুলো কোথায়? তাহলে আমি মডেলটা ক্রিয়েট করলাম, তো সে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করে কি পাবে। ধরেন আমি জিপিএ এর জন্য মডেল তৈরি করলাম, এখানে 2.88। এখন এই মডেলটার উপরেই যদি আমি এই ডাটাটাকে ফিট করি, মানে রান দিই, আমার আউটপুটটা কি হবে? সে এই 2.8 জায়গায় কি দেখাবে, সেটা জানতে চাচ্ছি। তো সেই জন্য আমি লিনিয়ার মডেল রিগ্রেশন যাব। এইখানে কতগুলো অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে সেভ। তো সেভে ক্লিক করবেন, সেখানে হচ্ছে দেখবেন প্রেডিক্টেড ভ্যালুস। এখানে যদি আপনি আনস্ট্যান্ডার্ডাইজড যেটা আছে সেটা ক্লিক করে কন্টিনিউ দিয়ে দেন, দেন ওকে দেন, তাহলে হচ্ছে একটা নতুন কলাম ক্রিয়েট হয়ে যাবে সবার বাম পাশে, সরি ডান পাশে। সেই কলামটি ইন্ডিকেট করবে যে এই যে ফিটেড মডেলটা, মডেল যেটা আমি ট্রেন করলাম, সেই ট্রেন মডেলটা এই এক্সাক্ট ডেটার উপরে কিরকম প্রেডিকশন দিচ্ছে, সেটাকে আমি পাশাপাশি নিয়ে যাই ট্র্যাক করে, এবং এটাকে যদি এখানে রাখি তাহলে হচ্ছে পাশাপাশি দেখতে পারবো যে তার জিপিএ অ্যাকচুয়ালি ছিল 2.88, বা আমার মডেল বলতেছে 3.23। খুবই খারাপ, সে ফার্স্ট ক্লাস ছিলই না, তাকে আমি ফার্স্ট ক্লাস বানাই দিছি। সে ছিল 3.60, তাকে আমি বানিয়ে দিলাম 3.21। এই বান্দা টপার ছিল, তাকে নিচে নামাই দিছি। সো এই মডেলটা আসলে খুব ভালো কাজ করে নাই, যেটা আমরা অলরেডি সামারি থেকে দেখতে পাচ্ছিলাম, যে মাত্র 0.31%। সো এখান থেকে আমরা সব পেয়ে যাচ্ছি, কোফিশিয়েন্ট, রেসিডুয়াল কোফিশিয়েন্ট, তারপর হচ্ছে আর স্কোয়ার ভ্যালু। এখানে এক্সট্রা কিছু জিনিস ছিল লিনিয়ার রিগ্রেশনে, সেটা হচ্ছে এই যে মেথডের কথা বলতেছিলাম। সো এখানে যে স্টেপ ওয়াইজ মেথডটা, এটা যদি দেন তাহলে যেটা হবে, ওকে দিলাম, সে হচ্ছে এই যে এখানে মেথডের ক্রাইটেরিয়া ডিটেলসে লেখা আছে যে কোন একটা ভেরিয়েবল তখনই মডেলে এন্টার করবে যখন দেখা যাবে যে ওই ভেরিয়েবলটা মডেলটাকে ইমপ্রুভ করে। আর যদি মডেলটাকে ওই কোনো একটা ভেরিয়েবল ইমপ্রুভ না করে, তাহলে সেই ভেরিয়েবলটা মডেলে এন্ট্রি নেবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সে চেষ্টা করছে গ্রেড ইন্টেনশনকে ভেরিয়েবলে অ্যাড করতে, সেখানে দেখলো যে এটা আসলে কোনো ইমপ্রুভ করবে না, সো এটাকে এন্ট্রি নেয় নেই। আলটিমেটলি কোনো ভেরিয়েবলই খুব সম্ভবত এন্ট্রি নেয় নাই। আহ হ্যাঁ, সো চারটা ভেরিয়েবল ছিল, চারটার কোনোটাকেই সে অ্যাকচুয়ালি এন্ট্রি নেয় নাই, সবাই এক্সক্লুডেড। আচ্ছা সরি, একটাকে সে ইনক্লুড করছে, সেটা হচ্ছে গ্র্যাড ইন্টেনশন। সো গ্র্যাড ইন্টেনশনটাকে সে যখন ইনক্লুড করছে মডেলের মধ্যে, তখন সে দেখতে পাচ্ছে যে এইটার এটার জন্য মডেলটা সিগনিফিকেন্ট 0.018 আসছে, এটার পি ভ্যালু। সো মডেলটা সিগনিফিকেন্ট হচ্ছে গ্র্যাড ইন্টেনশনে। সো কথা হচ্ছে গ্র্যাড ইন্টেনশন তো অ্যাকচুয়ালি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল। কোথায় ভেরিয়েবল ভিউ, গ্র্যাড ইন্টেনশন কোথায়? গ্রেডিয়েন্ট ছিল হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, বাট সে এখানে মডেলিং করার সময় এটাকে নিউমেরিক্যাল ভ্যালু বানাই দিছে। তো এটা একটা ভুল হয়ে গেছে। সো আমি যদি এখানে এটার, কোথায় গেল, এখানে যাই, লিনিয়ার জন্য যাই, এটাকে সরাই দেই, এবং এটাকে অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি দিতে হবে হচ্ছে ডামি ভেরিয়েবল হিসেবে, এমপ্লয়মেন্ট থেকে সরাই দিই। তো তাদেরকে অ্যাকচুয়ালি আমি সরাসরি ভাবে দিতে পারবো না, তাদেরকে দিতে হবে ডামি ভেরিয়েবল হিসেবে। সো মানে হচ্ছে যে এখানে প্রত্যেকটা ডামির জন্য কম্পিউটারে যেগুলো ছিল, ডেস্কটপের জন্য ডেস্কটপের জন্য একটা ভেরিয়েবল লাগবে, ল্যাপটপের জন্য একটা ভেরিয়েবল লাগবে। যে ডেস্কটপে যেখানে ওয়ান থাকবে, সেখানে ওয়ানের জায়গায় ডামিতে হচ্ছে ওয়ান থাকবে। যেমন মেইন কথা হচ্ছে এখানে ডামি কোডিং করতে হবে। তো কম্পিউটারে গিয়ে এটা ডামি কোডিং করতে হবে। তো সরাসরি হচ্ছে এটাকে কি বলে, আহ পিনিং করা যায় খুব সম্ভবত, ভিজুয়াল পিনিং না, ট্রান্সফর্ম না।
আমার মনে পড়তেছে না এক্স্যাক্টলি, বাট এভাবে রেকর্ড করা তো অনেক সময় সাপেক্ষ হবে, বাট অ্যাকচুয়ালি কিভাবে করতাম? জাস্ট এ মিনিট। সো এটা হচ্ছে ম্যানুয়ালি ডামি কোডিং করে নিতে হবে, যে কম্পিউটারের মধ্যে ল্যাপটপের জন্য একটা কলাম থাকবে, ডেস্কটপের জন্য একটা কলাম থাকবে, আর রেফারেন্স যদি ট্যাবলেট ধরে নেন সেক্ষেত্রে ট্যাবলেটের জন্য কলাম দিতে হবে না। সো সেটা হচ্ছে ট্রান্সফর্মে যাবেন, রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। ধরেন কম্পিউটারের জন্য যেহেতু কম্পিউটার, সো এটার নাম দিবেন হচ্ছে কম্প ল্যাপটপ, এই নাম দিলাম। চেঞ্জ ওল্ড এন্ড নিউ। সো কম্পিউটারের মধ্যে, আচ্ছা এটা কে ছিল, ল্যাপটপ 2 ছিল। সো আরেকবার, রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল, কম্পিউটার কম ল্যাপটপ, চেঞ্জ ওল্ড এন্ড নিউ, 2 এর জায়গায় 1, অ্যাড অল আদার ভেরিয়েবলস 0। সো কন্টিনিউ। এটা আমি ওকে না দিয়ে পেস্ট দেই, কারণ এটা আমার কপি করতে হবে আরেকটার জন্য। So এইটা একটা, আরেকটা হচ্ছে কম্প ল্যাপটপ, ল্যাপটপের জায়গায় আমি দিব হচ্ছে ট্যাবলেট। আমি চাচ্ছি যে কি বলে, ডেস্কটপটাকে রেফারেন্স ধরতে। সো ডেস্কটপ যেহেতু রেফারেন্স, সো এটার জন্য দামি ভেরিয়েবল লাগবে না। সো ডেস্কটপের যেহেতু রেফারেন্স, এটার জন্য দামি লাগবে না, ল্যাপটপের জন্য লাগবে। ল্যাপটপের ভ্যালু হচ্ছে 2, ট্যাবলেটের ভ্যালু হচ্ছে 3। সো কম্প ট্যাবলেট 3 ইকুয়াল টু 1 হবে, আদারওয়াইজ 0। সো আমি দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, একটা হচ্ছে কম্প ল্যাপটপ আর একটা হচ্ছে কম্প ট্যাবলেট। দেন রান। রান দিলে আমার কাছে দুইটা ভেরিয়েবল অ্যাভেলেবল হয়ে গেছে। সো মডেলটাতে আমি যাই, রিকোয়ার ইন্টু সরি লিনিয়ার রিগ্রেশন, সেখানে আমি এই দুইটা দিয়ে দিব। দেন ওকে। সো ওকে দিলে স্টেপ ওয়াইজ, যেহেতু এই দুইজন অ্যাড হইতেও পারে নাও হইতে পারে, সো আমি রান দিয়েই দেখি। সো না, এই দুইজন অ্যাড হয় নাই, শুধু গ্রেড ইন্টেনশনটাই অ্যাড হয়েছে, তার মানে আসলে ওই দুটো ভেরিয়েবলও কাজ করে নাই এই মডেলে ভালোভাবে। তো আমি যদি এটাকে সরায় দিই, গ্রেড ইন্টেনশনের পরে এই বাকিগুলোকে সরায় দিই, শিফটে ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম, সরাই দিলাম। দেন এখন স্টেপ ওয়াইজের বদলে এন্টার, তাহলে সবগুলা কি সে রান দিবে। ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় কোএফিসিয়েন্ট, এই যে। তো এখানে দেখতে পাচ্ছি যে গ্রেড ইন্টেনশনের জন্য কোএফিসিয়েন্টের ভ্যালু আসছে 0.108, সরি 0.018, আর এটার পি ভ্যালু আসছে 0.05 এর চেয়ে ছোট। তার মানে গ্রেড ইন্টেনশনের সাথে কি ছিল, ডিপেন্ডেন্ট জিপিএ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল জিপিএ। সো জিপিএ রিলেটেড, বাট ল্যাপটপ এবং ট্যাবলেটের সাথে ওই জিপিএ টা রিলেটেড না, এবং তাদের পি ভ্যালুটার মাধ্যমে আমি সেটাই বুঝতে পারতেছি। তো এই হচ্ছে ওভারঅল আমাদের মডেলের ইন্টারপ্রিটেশন। আর এটার আর স্কোয়ারের ভ্যালু আসছে 2.7% খারাপ। সো ওই দুইটাকে বাদ দিয়ে দিলে মডেল বেটার হয়ে যাবে। ওকে। এখন দেখা যাচ্ছে 4.1%। সো এটা ইনক্রিজ করছে, আর এটাও ঠিক আছে। সো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে আপনাদের?